হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা সায়ানমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা ৪৫, ৪৬, ৪৭। উপন্যাস মির্জা সায়ানমুগ্ধ। লেখনীতে জান্নাতুল ফিরদৌস মিথিলা। চোখে চোখে কথা বলতে হলে চোখের ভাষা জানতে হয়, বুঝতে হয় একে অপরের মনস্তত্ত্ব। অথচ কাণ্ড দেখো, সর্বক্ষণ দা কুমড়োর ন্যায় সম্পর্ক, যাতে তারা কিনা আজ চোখে চোখে কথা বলছে। সপ্তদশী সর্বমুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। ঘটনাচক্রে ভূদয় স্থানান্তরিত হয়েছে কপালে, বিস্ময়ে গোল হয়েছে চশমা ঢাকা চোখ দুটো। নরম তুলতুলে অধৈর্যগত দূরত্ব বেড়েছে খানিক। মৃদু হাওয়ায় দুলুনিতে দুলতে থাকা পত্রপল্লবের ন্যায় কাঁপছে সপ্তর্ষির গোলাপি আভায় ছেয়ে থাকা ওষ্ঠপুট। নিষ্পলক দৃষ্টি কেমন একদৃষ্টিতে তাকিয়ে আছে গ্রাউন্ড ফ্লোরের গোলাকার অংশে সটানভাবে দাঁড়িয়ে থাকা মৌদের পানে। যুবক স্থির, বলিষ্ঠ, হাতগুলো গুজে রাখা প্যান্টের পকেটে। শক্তপোক্ত পায়ে ভীষণ কষ্টে চেপে চেপে আছে একখানা কালো রঙা শার্ট। গাঢ় বাদামি চোখ ধরা যেন নিখাত এক ঘন জঙ্গল। আছে তিনতলার করিডোরের পানে। ডান দিকের পিয়ার্সিং করা ভ্রুটা খানিক উঁচিয়ে রেখেছেন সুদর্শন। বাঁ দিকের পিয়ার্সিং করা বাদামি ঠোঁটটা তার আটকে আছে ক্যানাইন দাঁতের নিচে। তার মুখভঙ্গি বড্ড শান্ত আজ, যেন খুবই বড় এক প্রশান্তিময় কাজ মাত্রই সম্পন্ন করে এসেছেন জনাব। সপ্তদশীর হতবাক চাহনি দেখে আবির্ভূত মুগ্ধ আলগোছে ঘাড় নামিয়ে কদম বাড়ল এলিভেটরের দিকে। ওদিকে সপ্তদশীর দৃষ্টি স্থির। যুবক চক্ষু আড়াল হলেও তার ঘোর ভাঙেনি এখনও। বোকার ন্যায় উকি দিয়ে আছে রেলিংয়ের দাঁড়ে দাঁড়িয়ে। সময় বোধহয় পেরিয়েছে মিনিট পাঁচেক। এরই মধ্যে একজোড়া বুট পরিহিত কদম আলগোছে এসে দাঁড়িয়েছে সপ্তদশীর সন্নিকটে। অথচ ঘোরে ডুবে থাকা সপ্তদশী সেদিকে হুঁশই নেই। তবে অচিরেই তার ঘোরে সূক্ষ্ম সুতো ছিঁড়ল যুবকের কর্কশ কণ্ঠে। লাফ দিবি নাকি বান্দির মেয়ে? হুটহাট বাক্যে ভরকায় মাহি। নীরব মস্তিষ্ক হুট করে ধ্যানে ফিরে পাওয়ার সামান্য কম্পিত হলো সপ্তদশীর ক্ষুদ্র দেহ। দেহের অর্ধেকটা আগে থেকেই রেলিংয়ের ওপর দিকে ঝুঁকে থাকায় মুহূর্তেই বাঁধল আরেক বিপত্তি। দোদুল্যমান ক্ষুদ্র দেহখানি তার হঠাৎ তাল সামলাতে না পেরে সম্মুখে ঝুঁকে পড়তে গেলে পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এগিয়ে এসে আচমকা সপ্তদশীর পাতলা কোমর আঁকড়ে ধরে শূন্যে তুলল সপ্তদশীর টলমল কদম দুটো। ঘটনাপ্রবাহে ভীত সন্ত্রস্ত মাহি তৎক্ষণাৎ ভয়াত কণ্ঠে চেঁচিয়ে ওঠে, কুঁচকে নিয়েছে চোখ মুখ। বোকা সপ্তদশী মুখ গুজেছে হাতের আড়ালে, পা দুটো তার শূন্যে দোদুল্যমান। এহেন অদ্ভুত ব্যাপার অনুভূত হতে ভয় কাটল মাহির। ধীরে ধীরে হাতের পর্দা সরাতে লাগলো তার কমল মুখখানার ওপর থেকে। চোখ দুটো পুরোপুরি অনাবৃত হতেই সপ্তদশীর দৃষ্টি আটকাল সম্মুখে। এ কি, সে এখনও আগের জায়গাতেই আছে? এখনও পড়ে যায়নি? মাহি কেমন হতবাক হলো। ধীরে সুস্থে ঘাড় ঝুঁকে নিজ বদনে দৃষ্টি টাক করতেই দেখল তার সরু এবং মৃণাল তুল্য কোটি দেশ আঁকড়ে আছে একখানা শক্তপোক্ত হাতের বাঁধন। চোখ দুটো তক্ষণে কপাল ছুঁল মাহির। বোকার ন্যায় ঘাড় মাকাতেই হুট করে তার সরু নাকের ডগাটা গিয়ে ঘষা খেল যুবকের প্রশস্ত বুকের সঙ্গে। ইস, সপ্তদশী নাক কুচকাই ফের। পাতলা নাকের ডগাটা বুঝি এক্ষুনি ভেঙে পড়বে তার। সপ্তদশী হাত দিয়ে অনবরত ডলে যাচ্ছে নাক। পরক্ষণে ঘাড়ের পিসি সামান্য কুচকে মাথা তুলতেই চোকাচোকি হলো রূঢ় মানবের বাদামি চোখ দুটোর সঙ্গে। ভরকায় মাহি। শুকনো ফাঁকা ঢোক গিলে আমতা করতে লাগলো বোকামি। বোকার ন্যায় বলেই বসলো, আপনি এখানে কখন এলেন? সপ্তদশীর এহেন বিস্ময়াহত কণ্ঠ শুনে গম্ভীর মুগ্ধ। তক্ষুনি এক হেঁচকা টানে মাহির ক্ষুদ্র বদনখানি রেলিংয়ের দাঁড় থেকে টেনে এনে এক ঝটকায় আলগা করল নিজের হাতের বাঁধন। গুরুগম্ভীর মুখে স্পষ্ট রাক্ষসের ছাপ ফুটিয়ে গমগমে গলায় আওড়ালো, অতিরিক্ত খুশিতে রেলিং টপকে ঝাঁপ দেওয়ার প্ল্যান করছিলি নাকি বান্দির মেয়ে? হতবম্ব মাহি। চোখ দুটো বিরক্তিতাই শুরু করেছে পরক্ষণেই। কণ্ঠে একরাশ তেতো ভাব ঢেলে সে কেমন গাল ফুলিয়ে শুধালো, মুখ খুললে যা তা বলতে হয়, তাই না মিস্টার বিস্ট? আপনাকে কে বললাম আমি ঝাঁপ দেবার পায়তারা করছিলাম? সঙ্গে সঙ্গে কোনো প্রত্যুত্তর করা মনসারের ধাঁচে নেই। আজও তার ব্যতিক্রম হলো না। যুবক প্রত্যুত্তর না করে কেমন শক্ত মুখে প্রস্থান ঘটাতে উদ্যত হলো। দুটো কদম সম্মুখে ফেলতেই আবার কী মনে করে থেমে গেল মাঝপথে। শক্তপোক্ত খাটটা সামান্য বাঁকিয়ে রাশভারী কণ্ঠে আওড়ালো, করিডোরের বাঁ দিকে লাইব্রেরি। বই পড়তে ইচ্ছে হলে সেখান থেকে পড়বি। ছোট ছোট বাক্য দুয়েক আহরণ শেষে আর থামেনি রুড়মানব। কেমন ধূপধাপ শব্দ তুলে চলে গেল সম্মুখ থেকে। অন্যদিকে অবাকের শীর্ষে দাঁড়িয়েছে সপ্তদশী। থমকেছে তার মুখে অভিব্যক্তি। নির্দয় লোকটা কি বলে গেল? সে লাইব্রেরি বানিয়েছে? কিন্তু কার কথায় বানিয়েছে? মাহি সামান্য একটা বই চাওয়াই বানিয়েছে? একের পর এক প্রশ্ন গিজগিজ করছে সপ্তদশীর মাথায়, তবে উত্তর মিলবার জো নেই তেমন। মাহি সন্দিগ্ধ ভঙ্গিমা ফুটিয়েছে সর্বমুখে, কপালে চামড়া গছিয়ে আপন মনে ভাবছে,
আপনার ইদানিং এই কর্মকাণ্ডগুলো বড্ড রহস্যময় ঠেকছে মিস্টার বেস্ট। পরিশেষে কী করতে চাচ্ছেন আপনি? হাওয়ার বেগ বাড়ছে ক্রমশ। বিশাল আকাশের বুকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিদ্যুৎ ঝলকানি। কয়েকজোড়া সতর্ক কদম ধীরে ধীরে এগোচ্ছে জঙ্গলের দুর্গম পথ দিয়ে। পরনে বিদঘুটে কালো রঙা ব্যাগি প্যান্ট, একই রঙা শার্টখানা ইন করে রাখা পেটের ধারে, হাতে বিশাল স্নাইপার যার গোড়া ঠেকিয়ে রাখা প্রত্যেকের বুকের কাছে। সবার মুখ ঢেকে আছে সবুজ রঙে পাতলা রাউন্ড মাস্কে। ভেজা পথে এগোচ্ছে তারা। পায়ের বুট জুতোর পাটাতন পানি ভর্তি কাদায় পড়তেই চপচপ শব্দ তুলছে চারপাশে। প্রত্যেকে বড্ড সতর্ক, বারংবার ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক দৃষ্টি বুলাচ্ছে। আর কিছুটা এগোলে মনস্টার্স হিডেন প্যারাসাইড। গন্তব্যস্থল খুব বেশি দূরে নেই বুঝতেই সকলে চোখ দূরে কেমন চিকচিক করে উঠল খুশিতে। পায়ের গতিতে আরও খানিকটা জোর ঠেলে তারা কেমন এগোচ্ছে দেখো। বিশাল বিশাল ওক গাছগুলো পাশে কাটিয়ে চলে যেতেই বাঁ দিকের মস্ত বড় একটা ওক গাছের পেছনে থেকে ঘাড় বের করে আনে আরেক সুদর্শন। মুখাবয়ব একরা শঙ্কিত ভাব ঢেলে সে কেমন আপন মনে বিড়বিড় করল, কারা এরা? আমাদের আগে মনস্টারের প্যালেসে হামলা চালাতে চলে এলো এই যে। কমান্ডার তো এ বিষয়ে কিছুই বলল না। KM মিশনে কর্মরত জাপানিজ সুদর্শন। KM মানে হচ্ছে কিল মনস্টার। কমান্ডার মায়াঙ্ক পাঠানের তত্ত্বাবধানে ঘাঁটি বেঁধেছে এই গহীন জঙ্গলে। শুধু কি সে, তার সঙ্গে যে আরও 15 জন আছে। তবে যুবক এই অন্ধকারে বেরিয়েছিল গুপ্ত পথ খুঁজতে, কিন্তু মাঝপথেই তার চোখ আটকালো অন্য কিছু অস্ত্রধারী যোদ্ধাদের দিকে, যারা কেমন বিচক্ষণতার সঙ্গে এগোচ্ছে প্যালেসের দিকে। জাপানি সুদর্শন কিয়তক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে। ভাগ্যিস অন্ধকার ছিল, নয়তো বেচারা ঠিক ধরা পড়ত। এমনিতেই গায়ে যা জেল্লা তার। যুবক তক্ষুনি পা চালায় উল্টো পথে। এহেন গরম একটা খবর কমান্ডারের কানে না পৌঁছালে কি আর চলে? জঙ্গলের আদ্যপ্রান্তে পা রাখতে আকাশ বুক চিরে ঝপঝপিয়ে নামলো মুষলধারে বৃষ্টি। 7 জন অস্ত্রধারী যোদ্ধারা তৎক্ষণাৎ নিজেদের স্নাইপার চাবিতে টান বসালেন। একযোগে লম্বা এক নিঃশ্বাস টেনে সাহস জোগালেন বুক ভর্তি। অতঃপর পূর্ব অবগতদের ন্যায় একযোগে পা ঘোরালেন প্যালেসের পেছন দিকে। প্ল্যান মতে তারা প্যালেসে ঢুকবেন পিছনের রাস্তা দিয়ে, যা থেকেই তাদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। প্রায় মিনিট 3 হাঁটছেন বলিষ্ঠদেহী 7 পুরুষ। আশেপাশে নজর ঘুরিয়ে কাউকে তেমন দেখতে না পেয়ে কপাল গোছালেন 2-1 জন। কেউ কেউ তো ইতিমধ্যে নিজ মনে প্রশ্ন ছুড়েছে, এত বড় একটা প্যালেসে পিছনের দিকে গার্ড নেই কেন? ঠিক এই কোয়েশ্চেনটাই আমার মনে এসেছিল যখন মাহি পালিয়ে গিয়েছিল, যে সব জায়গায় গার্ডস আছে, জাস্ট পিছনের দিকে কেন গার্ডস নেই, আবার অথচ দুর্গম জঙ্গল। এটাই ঠিক একটা আমার মনে প্রশ্ন ছিল। এখন এই প্রশ্নটা গল্পে রয়েছে। গল্পে আসছি। মনের কোণে উত্থাপিত হওয়া প্রশ্নের ঠিক উত্তরের অপেক্ষা করেনি কেউই। উল্টো নিজেদের ভাগ্য ভালো এরূপ মেকি দোহাই দিয়ে এগোলেন সামনে। পথ শেষ। পা ঘুরিয়ে যেই না সকলে প্যালেসের পেছনে দরজার পানে ঘুরবে, অমনি সম্মুখ থেকে মুখোশধারীকে দেখে থমকে গেলেন সবাই। প্যালেসের পেছনের দরজায় 2টো সিঁড়ির ওপরে বিশাল দেহ নিয়ে বসে আছেন এক বলিষ্ঠ দেহী। গায়ে স্রেফ কালো রঙা ওভারকোট, তার ভেতরে কিচ্ছু নেই। উদম ফর্সা পেটানো দেহখানা স্পষ্ট দৃষ্টিগোচর। যুবকের মাথার ওপর গোলাকার টুপি, সম্পূর্ণ মুখমণ্ডল কালো রঙা মাস্কের খোলসে আবৃত। সে কেমন বসে আছে মাথা নুইয়ে। এক হাতে তার একখানা চকচকে সিলভারের কুড়াল। মাঝে মধ্যেই ঘটে যাওয়া বিদ্যুতের ঝলকানিতে তক করে ওঠে সিলভারের তীক্ষ্ণ ত্বক। যুবককে অমনভাবে বসে থাকতে দেখে ভয় তটস্থ 7 যোদ্ধা। কারো কারো হাঁটুর হাড় টলমল করলো, কারো বা হাতের। কেউ কেউ এত বৃষ্টির মধ্যেও ঢোক গিলছে বারংবার। তবে 7 জনের মধ্যে একজন বোধহয় বীর পুরুষ। অদূরের ভয়ঙ্কর মানবকে বিলকুল তোয়াক্কা না করে তক্ষুনি হাতে থাকা স্নাইপারের চাবিতে আঙুল ঢোকালেন তিনি। বন্দুকের ধাতব নলটা যুবকের পানে তাক করে কণ্ঠ উঁচিয়ে হুঙ্কার ছুড়ে বললেন, হু দ্য ফাক ইউ আর। কথাটা আওড়ানোর প্রায় সঙ্গে সঙ্গে বীর পুরুষের কপালের ঠিক মধ্যিখানে সম্মুখ থেকে উড়ে এসে ধারালো কুড়ালের কোপ। চোখের পলকে ঘটল ঘটনাটা। পাশের বাঁকা থাকা 6 জন বোধহয় হতবম্বতায় ডুব দিয়েছেন একযোগে। এদিকে বীর পুরুষ ততক্ষণে দুর্বল হয়েছে। বলিষ্ঠ হাত দুটো হারিয়েছে কর্মক্ষমতা। দুর্বল টলবল পা দুটো দাঁড়িয়ে থাকতে পারল না আর। তক্ষুনি হাঁটু গেড়ে বসে পড়ল ঘাস আবৃত জমিনে। পানিতে থই থই করছে চারপাশ। সে পানিতে বীর পুরুষের উষ্ণ তাজা লৌহ মিলেমিশে একাকার হলো। কপালের মধ্যভাগ চিরে ফিনকি দিয়ে গড়াচ্ছে লৌহ। ব্যথায় অবশ হয়েছে সম্পূর্ণ মস্তক।
বাদবাকি 6 জনের ঘোর ভাঙল এতক্ষণে। সঙ্গীর এরূপ করুণ দশা দেখে তারা বড্ড উদ্বিগ্ন হলো। তৎক্ষণাৎ নিজেদের স্নাইপারের ধাতব নল অদূরে যুবকের পানে তাক করতে পেছন থেকে বেশ কয়েকজন এগিয়ে এসে আচমকা 6 জনের মাথা হুলি বরাবর চেপে ধরল বন্দুকের নল। এক গম্ভীর পুরুষ পেছন থেকে কটমট কণ্ঠে শুধালেন, পুট ইউর গান ডাউন বাস্টার্ডস। মুহূর্তেই স্থির হলো যোদ্ধারা। হাতে থাকা স্নাইপারের চাবি থেকে সরিয়ে নিলেন আঙুল। ওদিকে সিঁড়ির ওপর বসে থাকা বলিষ্ঠ পুরুষ এতক্ষণে নড়ে চড়ে উঠে বসলেন বসা ছেড়ে। ভীষণ দাম্ভিকতার সাথে দুহাত পকেটে পুরে এগোলেন কয়েক কদম। বুট পরিহিত পা দুটো কেমন দাম্ভিকতার সঙ্গে পিষে যাচ্ছে পানি ভর্তি ঘাসের গা। মাথার ওপর দাঁড়িয়ে থাকা কালো রঙা টুপিটার গায়ে বৃষ্টির ফোঁটা পড়তেই তা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চারপাশে। দাম্ভিক পুরুষের গা ভিজে একাকার অবস্থা। তবুও বৃষ্টির পানি কি আর অত সাধ্য আছে দ্য শ্যাডো মনস্টারকে কাবু করার? সে পারেনি। অদম্য যুবক হুট করে পা থামালেন ভিজো জমিনের হাঁটু গেড়ে কাতরাতে থাকা বীর পুরুষের মুখোমুখি এসে। ঘাটটা সামান্য কাত করে সে আলগোছে হাত রাখলো কুড়ালের হাতলে। অতঃপর মেরুদণ্ড বাঁকিয়ে মুখ নামিয়ে আনলো বীরপুরুষের মুখের কাছে। আহত মানবের দৃষ্টি জোগাল নিবু। সে দৃষ্টিতে নজর রাখলো মনস্টার। মাস্কের আড়ালে এক অদ্ভুত অহংকারী কণ্ঠে ভীষণ শান্ত ভঙ্গিতে বলল, ওয়ানা নো হু দ্য ফাক অ্যাম আই? দেন লিসেন, আম ইউ ফাকিং ড্যাডি। কথাটা শেষ করার মাত্রই যুবক সিদ্ধারা সোজা করে দাঁড়িয়েছে। অতঃপর একটানে আহতর কপাল থেকে কুড়ালটা বের করে আনতে আহত কেমন চিৎকার দিয়ে লুটিয়ে পড়ল সিক্ত জমিনে। সে কি আর্তনাদ তার! থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। নির্দয় মানব সরু চোখে দেখল তা। পরক্ষণে এগিয়ে এসে জোরালো পায়ে নিজের ডান পায়ের বুট জুতোর সোল ঠেকালো আহত বুক বরাবর। বিরতিহীন কায়দায় একের পর এক কুড়ালের ঘা ছিন্ন ভিন্ন করতে লাগলো বীরপুরুষের বক্ষপিঞ্জর। প্রতিটি ঘায়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আহত যুবকের লহু। পরাণ পাখি এতক্ষণে নিশ্চয়ই দেহ কাঁচা থেকে উড়ে গিয়েছে তার। তবুও নির্দয় মাফিয়া বেশ থামছে না। নিজের জোরালো শক্তিতে ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন আহত যুবককে। প্রায় মিনিট 5 পৈশাচিক কর্মকাণ্ডের পর থামল মুগ্ধ। রক্তরঞ্জিত ধারালো কুড়ালটা হাতে নিয়ে আলগোছে ঘাড় কাত করতে তাকালো পাশে। বাকি 6 জন যুবকের অমন ঘাড় বাঁকানো দেখে নিঃশ্বাস আটকে নিয়েছেন বোধহয়। নিজেদের বাঁচানোর একমাত্র সম্বল হিসেবে নিয়ে আসা স্নাইপার বিন্দুগুলোর ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে তাদের। এ নিয়ে যন্ত্রণার শেষ নেই বেচারাদের। মুগ্ধ কেমন গাল বাঁকালো মনে হচ্ছে। মাস্কের আড়ালে তা অবশ্য অস্পষ্ট। যুবক পা এগোচ্ছে বাকিদের দিকে। তার ফর্সা উদম পেটানো দেহখানা ছিটেফোঁটা রক্তের উপস্থিতি বড্ড জোরালো। ফর্সা হাত দুটোর অবস্থাও একই। তাকে সম্মুখে অগ্রসর হতে দেখে বাকি 6 জন কেমন হাউমাউ জুড়েছে দেখো। দুজন তক্ষুনি জ্ঞান হারানোর নাটক জুড়ে জমিনে ছেড়েছে গায়ের ভর। মুগ্ধ প্রতিক্রিয়াহীন। বিরতিহীন কদমে এগিয়ে এসে আচমকা পায়ের রুষ্ঠ চাপে পিষে ধরল জমিনে নাটক করে পড়ে থাকা যুবকের বুক। যুবক তক্ষুনি আর্তনাদ জুড়ল। দুহাতে খামচে ধরল মুগ্ধের বুট পরিহিত কদম। গলায় ভীষণ অপরাধিত্ব ঢেলে করুণ অনুনয় জুড়ে বলল, মারবেন না, প্লিজ মারবেন না, ক্ষমা করুন মনস্টার। মাথা ঝাঁকায় মুগ্ধ। ডান দিকে হাত বাড়াতেই গম্ভীর মুখে এডউইন নতমুখে মনস্টারের দিকে এগিয়ে এলো একখানা রাশিয়ান বেস্ট স্নাইপার বন্দুক। মুগ্ধ একটানে বন্দুকটা কাঁধে তুলে চাবিতে টান বসালো। পর মুহূর্তেই বন্দুকের ধাতব নল দিয়ে বেরোলো বৃষ্টির ন্যায় অগ্নিশিসা। আগুনের ছাপ ফুটিয়ে বিকট ধ্বনিতে বিদ্ধ হতে লাগলো পড়ে থাকা যুবকদের গায়ে। মুহূর্তেই ঝাঁঝরা হয়ে গেল যুবকের বক্ষপিঞ্জর সহ সর্বাঙ্গ। দীর্ঘক্ষণ অগ্নিশিসা বর্ষণে লালাবো আবরণ ফুটেছে স্নাইপারের নলে। মুগ্ধ থামলো এবার। বন্দুকের গোড়া কাঁধে ঠেকিয়ে রেখে ঘুরে দাঁড়ালো বাকিদের দিকে। তক্ষুনি থরথর করে কেঁপে ওঠে বাকিরা। মুগ্ধ ঠোঁট কামড়ে হাসলো বোধহয়। শত্রুদের চোখে ভয় এবং কাতরতা দুটোই বড় পছন্দ তার। যুবক রয়েস হয়ে এগিয়ে এলো বাকিদের দিকে। 4 জন যোদ্ধা দাঁড়িয়ে আছে একসঙ্গে, প্রত্যেকের হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা। মুগ্ধ সম্মুখে থাকা ব্যক্তিদের মুখোমুখি এসে দাঁড়ালো। সম্মুখের বলিষ্ঠ দেহীর তুলনায় উচ্চতায় পাহাড় সম হওয়ায় সে নিজ উদ্যোগে ঘাড় নামালো খানিক। অতঃপর লোকটার বুকের কাছে নজর রেখে হাত উছিয়ে এক অদ্ভুত শান্ত কণ্ঠে আওড়ালো, হ্যালো নিক, হাউ আর ইউ? ক্যামেরার ওপাশে থাকা সুদর্শন কেঁপে উঠল তক্ষুনি। তড়িঘড়ি করে এক ঝটকায় কয়েক কদম সরে দাঁড়ালো বিশালাকার টিভির সম্মুখ হতে। 7 জন লোকের শার্টের বোতামের সঙ্গে হিডেন ক্যামেরা পাঠিয়েছিল সে।
উদ্দেশ্য ছিল মনস্টারের প্যালেসের অবধি পৌঁছানো সকল ও গুপ্ত রাস্তা সম্বন্ধে জানা। তবে মনস্টার যে তার চাইতেও বিচক্ষণ। কি সুন্দর করে ধরে ফেললো ব্যাপারটা। ওদিকে মনস্টার কেমন বিকট ধ্বনিতে হাসছে দেখো। হাসতে হাসতে এক পর্যায়ে হুট করে থেমে গেল সে হাসি। ক্যামেরার দিকে আবারও আড়ালে থাকা দৃষ্টি তাক করে তাকিয়ে রইল নীরবে। ও পাশে থাকা নিক ভরকায় ফের। তখনই এগিয়ে এসে সুইচ অফ করলো টিভি। রাগ ক্ষোভ এক আছাড় বসালো হাতের রিমোটটায়। দাঁত চেপেছে যুবক। রাগে কাঁপছে শরীর। গলায় চিৎকার উঁচিয়ে বলতে লাগলো, এটাই শেষ নয় মনস্টার, এটাই শেষ নয়। মনে রাখবি, তোর জন্য শেষ চালটা আমিই চালবো। তোকে কিভাবে ধ্বংস করতে হয় তা আমি ঠিক খুঁজে বার করব। সর্বাঙ্গে অন্যের উষ্ণ লৌহর ছিটে ফোটা। হাতে এখনও রক্তাক্ত কুড়াল, যা হইতে চুইয়ে পড়ছে লহু। মনস্টার নামক নির্দয় মানব দাঁড়িয়ে আছে গ্রাউন্ড ফ্লোরের 4 সিঁড়ির নিচের লাউঞ্জে। বেসমেন্টের দুয়ার খোলা হয়েছে। ক্ষুধার্ত মাংসাশী হাঙরগুলো মানব শরীরের তাজা লহুর ঘ্রাণ পেয়ে উন্মাদের ন্যায় লাফাচ্ছে। লাফানোর গতি বড্ড তীব্র তাদের। সুইমিং পুলের পানিগুলো কেমন উপচে পড়ছে বাইরে। ভয়ার্ত এডউইন গা বাঁচিয়ে দাঁড়িয়ে আছে সুইমিং পুল থেকে 4 হাত দূরে। বেচারা হাঙরগুলোকে বড্ড ভয় পায়। কয়েকজন সেফটি স্যুট পড়ুয়া গার্ড ধীরে সুস্থে ছিন্নভিন্ন মানব দেহগুলো ধীরে সুস্থে ফেলে দিচ্ছে সুইমিং পুলে। খাবার পেয়ে কি খুশিটাই না হয়েছে হাঙরগুলো। ধারালো দাঁতের কটমট শব্দ তুলে কেমন কুড়কুড়িয়ে চিবুচ্ছে মানবহার। সে শব্দ কর্ণগহ্বরে পৌঁছানো মাত্রই গায়ে হিম ধরে গেল এডউইনের। ভয়ার্ত মানব ফের কদম পেছালেন আলগোছে। লাউঞ্জের 4 নম্বর সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা মাফিয়া বিস্ট এক দৃষ্টিতে দেখছে সব। গা এখন পুরোপুরি উন্মুক্ত তার। নাভিকমলের বড্ড নিচে ট্রাউজারের স্থান। পেটের 6টি হাড় সপুষ্ট তাতে। তার সর্বাঙ্গে লেপ্টে আছে তাজা লহু। এক হাতে আঙুলের ভাঁজে সিগার চেপে ফুঁপছে অনবরত। যুবকের ঘাড় সমান এলোমেলো চিক্ত বাদামি চুলগুলো কোনোরকম টেনে টুনে ঝুঁটি বেঁধে রাখা। বেশ সময় নিয়ে বৃষ্টি ভেজায় যুবকের গায়ের ত্বক বুঝি আজ চাঁদের স্নিগ্ধতাতে হার মানাবে। শুভ্ররঙা মুখখানায় বাদামি ঠোঁটজোড়া, যেন এক দক্ষ কারিগরের হাতে তৈরি নিখুঁত ভাস্কর্য। যুবক আলগোছে পা নামায় সিঁড়ি থেকে। দাম্ভিক কদমে এগিয়ে এসে দাঁড়ালো এডউইনের ঠিক পাশে। এদিকে তার উপস্থিতি পেয়ে তক্ষুনি নড়ে চড়ে দাঁড়ায় এডউইন। বাধ্যতায় নুইয়ে নেয় ঘাড়। মুগ্ধের কুঞ্চিত দৃষ্টি সম্মুখে। সিগারের লম্বা লম্বা টান বসিয়ে এসে কেমন গম্ভীর গলায় আওড়ালো, জাস্ট ইম্যাজিন এডউইন, হাঙরদের খাবার হিসেবে আজ ছিন্নভিন্ন মানব দেহের বদলে তুই থাকলি, তাও আবার জীবন্ত অবস্থায়। ওরা তোর হাড়গোড় কুড়কুড় শব্দ তুলে ভাঙল। তোর সর্বাঙ্গ নিয়ে টানা হ্যাঁচড়া করে যে আগে পেল সে খেলো। ব্যাপারটা কেমন হয় বলতো? ইন্টারেস্টিং না? ভয় আত্মা উড়ে যাওয়ার জোগাড় এডউইনের। বেচারা পা দুটো কাঁপছে থরথর। ভাগ্যিস ঢিলে ঢালা প্যান্ট পরেছিল, নয়তো ইজ্জতের ফালুদা হইতে খুব একটা সময় লাগতো না। এডউইন ঢোক গিলল শুকনো। তক্ষুনি হড়বড়িয়ে অনুনয় জুড়ে বলল, ক্ষমা করুন মনস্টার, ক্ষমা করুন। এমন চিন্তাভাবনা আমি দুঃস্বপ্নও করতে পারবো না। মুগ্ধ প্রতিক্রিয়াহীন। সিগারেট টান বসাতে বসাতে আচমকা মনটা লাফিয়ে উঠল কাউকে এক পলক দেখার জন্য। তবে রূঢ় মানব নিজের এরূপ ইচ্ছাকে পরাস্ত করল না। কপালে গুছিয়ে একের পর এক লম্বা লম্বা টান বসালেন সিগারে। তবে বালাই ষাট। তার বেহায়া মনের উচাটন বাড়ছে বই কমছে না মোটেও। মস্তিষ্ক বড় বিরোধ করলেও মন ছুটে যাচ্ছে বেহায়া চিন্তায়। এক পলক দেখতে চাচ্ছে ঘাড়তারা মেয়েটাকে। মন মস্তিষ্কে এরা দোলাচালে অবশেষে মস্তিষ্ক ক্ষুব্ধ হলো। আগুন জ্বালিয়ে দিল যুবকের মাথার তালুতে। গা ভর্তি রাগ ঢেলে দিলেও যুবকের মন নিজ বাক্যে অটল। অবশেষে মুগ্ধ রাজি হলো। এক পলক মেয়েটাকে দেখে নিলে কী বা হয়ে যাবে। মন এরূপ কথা তুললে মস্তিষ্ক ফোড়ন কাটলো ফের। আচমকা নির্দয় মানবকে বলল, ঠিক আছে যা, ওই বান্দির মেয়েকে দেখায় এক পলক। তাতে উড়ালটা নিয়ে যাবি, হাতে উড়ালটা নিয়ে যাবি। দরকার পড়লে আজকেই ওর সানডে মানডে ক্লোজ করে ফেলবি। প্রস্তাবটুকু বুঝেই বড্ড মনে ধরল রুল মানবের। এহেন চিন্তার পরিক্রমায় সে পা ঘোরায়। সিগারের কলুষিত ধোঁয়া মুখ পুড়ে নিয়ে ধীরে ধীরে ছাড়তে এগোলে এলিভেটরের দিকে। পেছন থেকে আর দৃষ্টিতে তাকিয়ে আছে এডউইন। যুবকের ঠোঁটের কোণে কেন যেন হুট করেই ফুটে উঠল এক চিলত রহস্যময় বাঁকা হাসির রেশ। শীতল আবহ হয়েছে আছে মৃদু আলোয় ডুবে থাকা কক্ষটা। সিক্ত দেহে নিয়ে কক্ষে ঢুকলো মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজেছে 4 নম্বর মোটা সিগার। বাঁ হাতে তার এখনো ধরে রাখা ধারালো কুড়ুলটা।
সে নীরবে এগোচ্ছে বিছানার ধারে। আজও বিছানার চারপাশে সাফেদ রঙা মসলিন ফিনফিনে পর্দা ফেলে রাখা, যার ওপাশে দিয়ে মৃদুমন্দ দেখা যাচ্ছে সপ্তদশীকে। মুগ্ধ শক্ত করলো চোয়াল, হাতের মুঠোয় চেপে রাখা কুড়ুলের হাতলটা আরেকটু তুলে নিল ওপরে। অতঃপর এগিয়ে এসে ডান হাতে আলতো করে পর্দাগুলো সরিয়ে ঘুমন্ত সপ্তর্ষির পানে শক্ত দৃষ্টি তাক করতেই ফের দৃষ্টিতে পরিবর্তন নামলো মুগ্ধের। মুখাবয়ব থেকে এতক্ষণে উপচে পড়া হিংস্রতাটুকু সরে গিয়ে সেটায় লেপ্টে গেল একরাশ মুগ্ধতা। কপালের চামড়ায় নামলো অদ্ভুত শিথিলতা। শক্ত চোয়ালখানা ছেড়ে দিল পেশি উচ্ছ। ঠোঁটের ফাঁকে জ্বলতে থাকা সিগারটা নিজেই ক্ষয় হতে লাগলো। হতবিহ্বল যুবক টান বসাতে ভুলে গিয়েছে বোধহয়। বাঁ শক্ত মুঠো ক্রমশ নরম হচ্ছে। ধারালো কুড়ুলের হাতলখানা হাতের মুঠো থেকে অবহেলায় গড়িয়ে পড়তেই নিলেই যুবক শেষ সময়ে ধরে ফেললো তাকে। মুখাবয়বে একরাশ প্রশান্তি ঢেলে সে মেরুদণ্ড বাঁকাতেই হুট করে তার দৃষ্টিকে আটকালো কাত হয়ে শুয়ে থাকা সপ্তর্ষির দুহাতের বাঁধনের পানে। ঘুমন্ত মাহির বালিশের একপাশে একখানা খোলা বই। বোধহয় বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে মায়াবিনী। চোখ থেকে এখনো চশমা খোলা হয়নি তার। যুবক ভ্রু গোটায়। আলতো করে ডান হাতটা সম্মুখে বাড়িয়ে ধীরে সুস্থে ঘুমন্ত মাহির চোখের ওপর থেকে চশমাটা খুলে এনে রেখে দিল বইয়ের ওপর। যুবক হয়তো নিজেও জানে না তার এমনটা করার কারণ। তাছাড়া জানবেই বা কী করে? সে তো ইদানিংই মেয়েটার কাছে এলেই দিন দুনিয়া ভুলে যায়। মুগ্ধ ঘুমন্ত সপ্তর্ষি দিকে আরেকটু ঝুঁকে আসতে গেলেই হঠাৎ মাহির নরম বক্ষপিঞ্জরের কাছ থেকে খানিক দুলে উঠল পশমি কিছু। মুগ্ধ স্থির হলো তক্ষুরি। কপাল কুঁচকে ঘাড় কাত করতে দেখল কিউটি ঘুমাচ্ছে মাহির উষ্ণ আবেশে। হুট করে মাথার তালু জ্বলে উঠল মুগ্ধে। প্রাণীটা কেন মাহির বুকে গিয়ে ঘুমাবে? বিছানায় কি জায়গার অভাব পড়েছে? মুহূর্তেই নাকের পাটা ফুলল মুগ্ধের। নাকের সরু ছিদ্র দিয়ে বের হচ্ছে রাগান্বিত ধোঁয়া। তাতে দাঁত চেপে চোয়াল শক্ত করছে মুগ্ধ। এক অদ্ভুত হিংসায় জ্বলতে থেকে কেমন হাত বাড়িয়ে ঘুমন্ত কিউটির বেরিয়ে থাকা এক পা ধরে আলগোছে টেনে বের করে আনলাম মেয়েটার উষ্ণ আবেশ থেকে। অতঃপর নিজ রুক্ষ হাতের আঙুল দিয়ে ঘুমন্ত কিউটির লেজের দিকে সামান্য চাপ দিতেই ছোট্ট এক নলাকার মাংসপিণ্ড বেরিয়ে এলো। তা দেখে মাত্রই গা পিত্তে জ্বলে উঠল মুগ্ধের। কত বড় সাহস! একটা বেটাজাত প্রাণী তার বান্দির মেয়ের বুকে ঘেঁষে ঘুমাচ্ছে! রাগে সাপের ন্যায় ফোঁস করছে শ্যাডো মনস্টার। তাও আবার নিজ অজান্তেই এক ভিত্তিহীন কারণে। সে তৎক্ষণাৎ নিজ রুক্ষ হাতের মুঠোয় ঘুমন্ত পশমির বোয়া প্রাণীটাকে আঁকড়ে ধরল। কিউটির নরম তুলতুলে গালে আঙুলের টোকায় থাপড় দিয়ে হিসিয়ে শুধালো, এই বান্দি ছেলে, ওর বুকে কি তোর? হুটহাট আক্রমণে ঘুম ভাঙল কিউটির। লালচে চোখ দুটো ধীরে ধীরে খুলছে সে। এক প্রকার অবধের ন্যায় তাকালো সম্মুখে। মুগ্ধ ফোঁস করে গালবন্ধ করছে কিউটিকে। অথচ ছোট্ট পশমি কিউটি থোড়াই বুঝলো রুড মানবের চাপা স্বরের কিটমিট বাক্য। বেচারা কেমন নিবু নিবু চোখে ঢুলছে দেখো। চোখ ভর্তি রাজ্যসম ঘুম তার। মালিকিনের উষ্ণ বক্ষতে সে মুখ লুকিয়ে সে কি প্রশান্তির ঘুমাচ্ছিল বেচারা। তবে কি সুখ আর দীর্ঘস্থায়ী হয়? কার পাকা ধানে সে মই দিয়েছিল কে জানে। বেচারাকে ঘুমের মধ্যেই অমন টেনে হিঁচড়ে মালকিনের উষ্ণ আলিঙ্গন থেকে বের করে আনাটা কি খুব দরকার ছিল? কিউটি এখনও ঢুলছে। এরই মধ্যে মুগ্ধের শক্তপোক্ত হাতের রক্ষ মুঠো আচমকা কিউটি বেচারাকে শূন্যে তুলে নিল। এরূপ অতর্কিত কাণ্ডে ভরকায় কিউটি। চোখ দুটো বিস্ফারিত আকারে খুলে রাখতেই সম্মুখে দেখল এক সুদর্শন পাগল হিউম্যান তার দিকে কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। দাঁত কিরমির করতে করতে এসে বলছে, প্রাণে বাঁচতে চাইলে আমার চশমিজের কাছ থেকে যত সম্ভব দূরে থাকবি বান্দির ছেলে। খবরদার যখন তখন ওর গা ঘেঁচবি না। বুকের কাছে তো ভুলেও এগোবি না, নাহলে এক আছাড় মেরে নাড়ি ভুড়ি বের করে ফেলবো। মাইন্ড ইট। ছোট্ট পশমি মানব ভাষা জানে না। মুখ গহ্বরের জিভে থাকা সত্ত্বেও মানব ভাষা উচ্চারণ করার প্রয়োগ সম্বন্ধে অবগত নয় সে। নয়তো বেচারা বোধ হয় এক্ষুনি প্রত্যুত্তরে বলতো, কেন বে তাছাড়া হিউম্যান? আমার আম্মুর বুকে আমি থাকবো, তাতে তোর বাপের কি? তুই কি আমার বাপ লাগিস যে আমায় এভাবে ধমকাচ্ছিস? নিজে যেতে পারবি না আর আমি যাচ্ছি বলে জলে, তাই না? ব্রোবা প্রাণীদের চিত্তে খই ফুটলেও জিভের ডগা শান্ত থাকাটাই যেন প্রকৃতির নিয়ম। ছোট্ট কিউটি তাকিয়ে আছে পিটপিট চোখে। দৃষ্টি তার এক আকাশসম সন্দিগ্ধতা, বিরক্ততায় ছেয়ে গিয়েছে শুভ্র রঙা পশমি মুখশ্রী। অদূরে ছানা মোচড়াচ্ছে। রুর মানবের রুক্ষ হাতের মুঠোয় গা নাচাচ্ছে ভীষণ। ক্ষুদ্র ক্ষুদ্র দাঁতগুলো একে অপরের সন্নিপিষ্ট করে কুটকুট শব্দ তুলছে বেচারা। তাকে দেখে মায়া হলো না মুগ্ধের। যুবক আগের ন্যায় অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে কিউটির পানে।
তীক্ষ্ণ চোয়ালখানা তার ফুটে উঠেছে বেশ। ফর্সা ললাট পটে দৃশ্যমান গোটাকত ক্ষোভের ভাঁজ। মুগ্ধ অনবরত হিসিয়ে যাচ্ছে। সাপের ন্যায় ফোঁস করতে করতে চাপা ক্ষোভে দাঁত কিরমির করে আওড়ালো, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মাই প্রপার্টি, ওকে? তাকে ছোঁয়ার অধিকার কেবল আমার, আর আমি আমার অধিকারের ওপর অন্য কারো হস্তক্ষেপ মোটেও সহ্য করি না। কিউটির চোখ দুটোতে বোধগম্যহীনতার ছাপ স্পষ্ট। অবদৃষ্টি আটকে আছে সম্মুখে সুদর্শন যুবকের পানে। লোকটার এত রাগ হবার কারণটা কি? তাই হয়তো ভাবতে ভাবতে দিশেহারা বেচারা। এদিকে মুগ্ধের দাঁত কপাটির কটমটধ্বনি পূর্বের তুলনায় কমেছে খানিক। শূন্যে তুলে রাখা শক্তপোক্ত হাতখানা পরক্ষণে নামিয়ে আনলো রুড়মানব। মোকাবাবে একরাশ বিরক্ত ফুটিয়ে তক্ষুনি পশমী কিউটিকে ছুঁড়ে মারল মখমলি বিছানার কোলে। এহেন হুটহাট কাণ্ডে নিজ ক্ষুদ্র দেহটা খানিক নাড়িয়ে চাড়িয়ে তৎক্ষণাৎ উঠে বসে কিউটি। ভাগ্যিস বিছানাটা নরম ছিল, নয়তো বেচারা বোধহয় এক্ষুনি পটল তুলত। ওইটুকুন কিউটি বড় সাহসী। সহসা মাথা তুলে তাকাই সম্মুখে। দুপায়ে ভর দিয়ে শরীর শটান করে দাঁড়ানোর বৃথা প্রয়াসে মত্ত সে। অদূরে দাঁড়িয়ে থাকা মুগ্ধ কেমন চোখ পাকিয়ে তাকিয়ে আছে দেখো। পারছি না ওই চোখ দিয়ে গিলে খেতে কিউটিকে। ক্রমশ ফর্সা মুখশ্রীটা লাল হচ্ছে মুগ্ধের। গৌরবর্ণা কপালে চামড়ায় উপস্থিত দগদগে ক্ষতে বোধহয় আবারও নতুন করে আঁচড় লেগেছে। ললাটে ছেয়ে থাকা সিক্ত চুলগুলো পুনরায় সিক্ত হচ্ছে তাজা লোহর উপস্থিতিতে। ডান হাতে যে বেহাল দশা। রুক্ষ হাতের তালু বরাবর গভীর ক্ষত। সে ক্ষত নিয়ে কিনা শ্যাডো মনস্টার মেরে এসেছেন 7 জন অস্ত্রধারীকে। সুদর্শনীর মুখাবয়বে ব্যথাতুর ছাপ অনুপস্থিত। যেন কপালের এবং হাতের এমন দগদগে ক্ষতগুলো মোটেও কাবু করতে পারছে না তাকে। সে বড় বেখয়ালি নিজের প্রতি। বেখায়ালে ভুলে বসেছে নিজের সকল কাজ। মুখাবয়বে ফুটিয়েছে এক ভিত্তিহীন প্রতিহিংসার আগুন, যে আগুনের শীর্ষে আপাতত ছোট্ট পশমের স্থান। যুবক চিরবির করছে। দুহাত নিজে উন্মুক্ত কোমরের দুপাশ আঁকড়ে এগোয় সম্মুখে। নীরবে বিছানার কাছে এগিয়ে এসে মেরুদণ্ড বাক্যে ফের কিউটির দিকে ঝুঁকে দাঁড়ায় উড়মানব। আগের ন্যায় কপাল গোছিয়ে বাতিব্যস্ত চাপা কণ্ঠে চিরবিরিয়ে বলে, ডু ইউ থিঙ্ক ইউ আর মোর হ্যান্ডসাম দ্যান মি? নো ওয়ে বাস্টার্ড, আই এম মাচ হটার অ্যান্ড সেক্সিয়ার দ্যান ইউ। তুই দেখতে যতই কিউট হোস না কেন, আমার বান্দির মেয়ে দিন শেষে ভয় পেলে সবার আগে আমার বুকেই ছুটে আসে। তাই বুঝতে পারছিস তোর আর আমার পার্থক্যটা? মানে ভাবা যায় এরা কি মনস্টার মানুষের এরম ধরনের চিন্তাধারা? কোথায় অবস্থা মনস্টারদের? কি ভাবনা চিন্তা ভাই এদের! উফ, মাথার সবগুলো স্নায়ুর চাপে পাগল হয়েছে দ্য গ্রেট রুজদি কিং ওরফে মাফিয়া শ্যাডো মনস্টার। নয়তো সামান্য একটা খরগোশের সঙ্গে প্রতিহিংসা দেখি এমনটা থোড়াই বলতো। উন্মাদ যুবক কেমন বাঁকা হাসছে দেখো। ছোট্ট কিউটির পাড়ে দৃষ্টি লেপটে পা ঘোরালো উল্টো পথে। কিউটি ছানাও কেমন একদৃষ্টে তাকিয়ে আছে। এ যেন এক অঘোষিত নীরব যুদ্ধ দুজনের মধ্যে, যে যুদ্ধে পুরস্কার হিসেবে নাম লিখিয়েছে স্বয়ং মাহি। উদুমগা ফর্সা পেটানো দেহখানায় ঘামের তীব্র উপস্থিতি স্পষ্ট। সিলিংয়ের সঙ্গে ঝুলে থাকা মোটা দুটো কালো রঙের স্ট্র্যাপের সঙ্গে নিচে শক্তপোক্ত হাত দুটো আটকে শরীর শূন্যে ঝোলাচ্ছে মুগ্ধ। একবার উঠছে ওপরে তো আরেকবার পরক্ষণে নেমে আসছে নিচে। কঠোর শারীরিক কসরত দৈহিক সৌন্দর্য বাড়াচ্ছে জনাবের। ফর্সা উদম দেহখানা শুষে নিচ্ছে জাগতিক সকল সৌন্দর্য। শক্ত দুহাতের ফুলে ফেঁপে থাকা মাসলসগুলো ফুলছে ভীষণ। প্রতিটি দোদুল্যমান আন্দোলন পিঠের শক্ত মাংসরও পেশিতে টান পড়তেই সেথায় আঘাত ধরেছে প্রজাপতির। মেধহীন পেটানো উদরে 6টি হাড় সুপুষ্ট। যুবক যখন নিজ কার্যে বেজায় নিমগ্ন, ঠিক তখন ঘরের দরজায় কর্কশ শব্দে অ্যালার্ম বেজে ওঠে। একবার, দুবার, পরপর 3বার। এহেন কাণ্ডে সহসা ঘাড় বাঁকায় মুগ্ধ। ঝুলন্ত স্ট্যাপে হাত ঝুলিয়ে রেখে কপাল গোটায় বিরক্ততায়। কাজের কাঁধে ব্যাঘাত ঘটানো মোটেও পছন্দ নয় মাফিয়া মনস্টারের। তাও সে কাজে যদি হয় তার শারীরিক কসরত, তাহলে তো কথাই নেই। যুবক আবার নিজের হ্যান্ডসাম বডি নিয়ে বড্ড সিরিয়াস কি না? মুগ্ধ তখনও ঝুলছে শূন্যে। দেখেন দুয়েক পেরোনোর পর অ্যালার্মের পুনরাবৃত্তি না হওয়ায় সে কেমন কপাল কুচকে চোয়ালের বেশি টান করে ফের শরীর উঠালো ওপরের দিকে। এরই মধ্যে অ্যালার্ম বাজল দুবার গতিতে। থামাথামির নাম নেই। যুবক চোয়াল ফোটালো এ পর্যায়ে। মাথা ভর্তি অদৃষ্ট আগুন নিয়ে তক্ষুনি নেমে এলো নিচে। ফর্সা মুখখানা এক পশলা রাগান্বিত ছাপ ফুটিয়ে সে কেমন গটগট পায়ে এগিয়ে গেল সম্পূর্ণ কাচের তৈরি নন ট্রান্সপারেন্ট স্লাইডিং দরজার পানে। অতঃপর এগিয়ে এসে দরজার গোলাকার নবে হাত রেখে একটানে দরজাটা খুলতে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, হু দ্য
বাকিরা যুবকের শুকনো জীবের ডগায় আটকে গেছে হুট করে। কণ্ঠে নেমেছে একরাশ হতভাগ্যতা। বাদামি চোখ দুটো বিস্ময়ে ছুঁয়েছে কপাল। ললাটস্পর্শী এলোমেলো সাইনি বাদামি চুলগুলো ঢেকে দিচ্ছে যুবকের বিস্ময়াবিষ্ট দৃষ্টি। চোয়ালটা কেমন আনমনেই খানিকটা নেমে এসেছে তার। তামাকে পুরো শুকনো বাদামি ঠোঁট দুটো নড়ল বোধহয় খানিক। মুখগহ্বর দিয়ে অস্পষ্ট বেরোলো, তুই? দরজার নিকট দাঁড়িয়ে আছে সপ্তদর্শী। গায়ে একখানা ল্যাভেন্ডার রঙা স্কিনি সিল্ক কাপড়ের ড্রেস। স্লিভলেস হওয়ায় সপ্তদর্শীর মাখনের ন্যায় ফর্সা মসৃণ হাত দুটো সুস্পষ্ট। বিদেশি ঢঙের আটসাট পোশাকের আড়ালে লুকিয়ে থাকা নারীকায়া যেন অনাসেই ধরা দিচ্ছে যুবকের বিস্ময় বিশিষ্ট দৃষ্টে। গলার কাছটা উন্মুক্ত সপ্তদর্শীর। মসৃণ সুডৌল বক্ষদেশের আভাস মিলেছে সহজেই। তার মেধহীন খনিকায় কোমরের গড়ন যেন বাঁকানো ধনুক। যুবকের বাদামি চোখ দুটো বুঝি ধাঁধিয়ে গেল সপ্তদর্শীর আঙ্গিক সৌন্দর্যে। ঘরময় -ডিগ্রি তাপমাত্রা চললেও তার কণ্ঠায় নামল বিশাল আকারের খরা। তক্ষুনি অধৈর্যরা সিক্ত জিভ ঢেলে খানিক ভিজিয়ে নিচ্ছে মুগ্ধ। তবে কাণ্ড দেখো, আজ বোধহয় গরমটা বেশ বেড়েছে তার। যুবক ব্যর্থ চেষ্টায় নিজ অসভ্য চোখ দুটোকে এক প্রকার টেনে হিঁচড়ে সরিয়ে আনতে চাইছে মেয়েটার ওপর থেকে, কিন্তু বালাই ষাট। অসভ্য অবাধ্য চোখ দুটো যে আজ লাগামহীন। নিগূঢ় দৃষ্টি অবলোকন করে যাচ্ছে সপ্তদশীর বাঁকানো কায়া। যুবক স্পষ্ট টের পাচ্ছে তার হৃদয় কাঁপছে। সে কি আর যেন তেন কাঁপা? মুগ্ধ বড় বিরক্ত হলো নিজ অবস্থাতে। কপালে চামড়া গোটা কতক ভাঁজ ফেলে তক্ষুনি বাঁ হাতে খামচে ধরল নিজ হৃৎপিণ্ডের অংশ। দাঁতে দাঁত চেপে কটমট ধ্বনিতে হিসিয়ে বলল, এই শালা থাম, ম্যারাথনে দৌড়াবি নাকি? কর্ণহীন হৃৎপিণ্ড আদেও কথাটা শুনল কিনা কে জানে। তবে সম্মুখে থাকা মায়াবিনী কেমন আবেদনময় অঙ্গিকে হেসে উঠল তা শুনে। তার হাসির শব্দে কেঁপে উঠল রূঢ় মানবের বুক। থমকে যায় ক্রূর দৃষ্টি। নিঃশ্বাসের গতি কয়টা মিস হলো তা আপাতত তার ধারণার বাইরে। সে কবার মুগ্ধ চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। সপ্তদশী হাসছে, সেই সঙ্গে হাসছে তার মায়াবী চোখ দুটো। আজ সে চোখে চশমা অনুপস্থিত, ফলে ঘন পাপড়ি মিশ্রিত হরুণী চোখ দুটো বড্ড টানছে নিদর মাফিয়াকে বসকে। যুবকের মুগ্ধ নয়ন মাহির উপস্থিত থাকতে আচমকা হাসি থামায় মাহি। মুখাবয়বে এক নির্বিচ্ছিন্ন আবেশী ভঙ্গিমা ঢেলে নিজ উদ্যোগে মধ্যেকার দূরত্ব গুছিয়ে এগিয়ে এলো এক কদম। যুবকের মেঘাচ্ছন্নতায় মুদে থাকা চোখ দুটোতে আবেশ দৃষ্টি ডুব দিয়ে হুট করে নিজের শীতল ডান হাতখানা উঠিয়ে এনে রাখলো মুগ্ধের বুকের বাঁ পাশে। তক্ষুনি সর্বাঙ্গ জুড়ে এক অদ্ভুত বিদ্যুৎ ঝলকানি অনুভূত হলো নির্দয় মাফিয়া বসে। হৃদয়টা বুঝি এক্ষুনি ছুটে আসতে চাইছে বাইরে। নিঃশ্বাসের গতি তার বেড়ে গিয়েছে বহুগুণ। চোখ দুটো আটকে গিয়েছে সম্মুখে। মাহি হাসল, ঠোঁট কামড়ে সে কি নিপুণ কৌশলে আবেদনকারী কায়দায় হাসল সপ্তদশী। মাফিয়া মনস্টার দুর্বল হলো তা দেখে। গলার কাছে কঠিন বাক্যগুলো ভিড় জমেছে। অনুমতির অভাবে ভিড় ঠেলে বেরোচ্ছে না তারা, ফলে যুবকের কণ্ঠও হয়েছে বাকরুদ্ধ। এদিকে সপ্তদশী মুচকি হেসে অত্যন্ত ঠান্ডা গলায় আওড়ালো, মাফিয়া বেস্ট, শেষমেশে কি হলো আপনার বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা আপনার নামে দৌড়াচ্ছে কেন? আমার নামে দৌড়াচ্ছে কেন? তবে কি আমি ধরে নিব আপনি আমায় ভালোবেসে ফেলেছেন? দুর্বল হচ্ছেন আমার প্রতি? সহসা ঘোর ভাঙল যুবকে। কপালের চামড়ায় দেখা মিলল গোটাকতক ক্ষোভের ভাঁজ। সে তক্ষুনি এক ঝটকায় নিজের বুক হতে নামিয়ে দিল মাহির নরম তুলতুলে হাতখানা। পায়ের গতি পেছনে ঠেলে বাজ খায় কণ্ঠে আওড়ালো, ওসব ভালোবাসা অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট আর জাস্ট ননসেন্স। দ্য গ্রেট রুজদি কিং এর কোনো দুর্বলতা নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। নাও ফাক অফ এভরিথিং বান্দির মেয়ে, সোজা ঘর থেকে বের হ। সপ্তদর্শী মানতে নারাজ। গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ালো মুগ্ধের শক্তপোক্ত দেহের পেছনে। তার উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়ায় রূঢ়মানব। সহসা ভ্রুকুচকে শক্ত করল চোয়াল। কোমরের পিঠে দুহাত চেপে গমগমে গলায় গর্জে বলল, কথা কানে যায়নি তোর বান্দির মেয়ে, ঘর থেকে বের হ বলছি। শুনল মাহি। ঘাড়ের নরম মাংসের জায়গাটুকু কুচকে ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে। যুবকের ক্রূর দৃষ্টি ফের আচ্ছন্ন নয়নে তাকিয়ে থেকে হাসলো একটুখানি। এদিকে তার এহেন কাণ্ডে ফের স্থির হলো রূঢ়মানব। এক মুহূর্তের জন্য নিজের সকল রূঢ়তা একপাশে ঠেলে দিয়ে মেয়েটার পানে তাকালেও নির্লিপ্ত দৃষ্টিতে। হুট করেই আনমনে বিড়বিড়ি আওড়ালো, এভাবে তাকাস না বান্দির মেয়ে, আমার সহ্য হচ্ছে না। সপ্তদশী কি বুঝলো কে জানে, কোনোরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই দু হাতের শক্ত আক্রমণ বসালো যুবকের বুক বরাবর। আর অমনি হুটহাট আক্রমণের শিকার মাফিয়া মনস্টার নিজের শক্তপোক্ত দেহের তাল সামলাতে না পেরে সহসা গিয়ে পড়ল ডিভানের কোলে।
অত বড় একটা পাহাড়সম মানুষ ডিভানের কোলে হঠাৎ গায়ে লিয়ে দিতেই ডিভানটা কেমন ঘেঁষে সরে গেল বেশ কিছুটা দূরে। মুগ্ধ হতবাক, বলিষ্ঠ দেহখানা তার ছড়িয়ে আসে ডিভানে, হাত দুটোর অবস্থান ডিভানের গায়ে। সে কেমন বিস্ময়বহ চোখে তাকিয়ে আছে মেয়েটার পানে। মাহি হাসছে মিটমিটিয়ে। তার আজ কি হলো কে জানে। সে তক্ষুনি ছুটে এসে কোনোরূপ বলা কওয়া ছাড়াই এক লাফে উঠে বসল মাফিয়া বৃষ্টির কোলে। সহসা হকচকিয়ে ওঠে মুগ্ধ। তড়িঘড়ি করে নড়ে চড়ে উঠে বসতে গেলেই টান পড়ল অন্য কোথাও। যুবক অস্থির হলো পরক্ষণেই। অস্থিরতায় দাঁতের রুষ্ট চাপে ঠোঁটের পাতলা চামড়া আঁকড়ে ধরে ফোঁস করে কিছুক্ষণ, কিন্তু দৈহিক অবস্থা যেন ধীরে ধীরে লাগামহীন হচ্ছে তার। যুবক তৎক্ষণাৎ মুখাভাবে কপট রাগ টানল, দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং বাদির মেয়ে? নাচতে নাচতে আমার কোলে উঠলি কেন? এটা তোর বসার জায়গা পেয়েছিস? এক্ষুনি কোল থেকে নাম বলছি, নির্লজ্জ মেয়ে ছেলে। সপ্তদশীর মোহ আবিষ্ট চোখ দুটো অবদ্ধ, ঠোঁটের কোণে ঝুলছে মিষ্টি হাসির রেশ। সে মোটেও কানে তুলল না যুবকের রূঢ় কণ্ঠ, উল্টো মুচকি হেসে মাথা রাখল যুবকের প্রশস্ত বুকে। এহেন কাণ্ডে হাঁসফাঁস বাড়ল হৃদয় মানবের। পাহাড়সম দেহটা তার নড়ছে ভীষণ। হাত দুটো মুষ্টিবদ্ধ, দাঁতের সঙ্গে দাঁত পিষে চোখ বুঝেছে মুগ্ধ। বুকের মধ্যে আপাতত ঝড় বইছে তার। অপ্রিয় অপছন্দনীয় আবেদন ছড়িয়ে গিয়েছে শরীরের প্রতিটি রন্ধ্রে। বলিষ্ঠ দেহের কামনা বড় বিরক্ত করছে তাকে। মনের মধ্যেখানে ডাক আইছে কেউ, উত্থাপন করছে নানান উদ্ভট প্রস্তাব। তবে কোনো প্রস্তাবেরই রাজি নয় মাফিয়া মনস্টার। তার বিচক্ষণ মস্তিষ্ক এখনও সজাগ হয়ে জানান দিচ্ছে, সি ইজ টু ইয়াং। ও ব্যথা পাবে, ওর কষ্ট হবে। আই ক্যান ডু দিস উইথ হার, আই ক্যান্ট। কণ্ঠা শুকিয়ে কাঠ মুগ্ধের। অচেতন মনের দ্বারা উত্থাপিত দুষ্কর্ম প্রস্তাব মানতে নাড়াচ্ছে, তাই তো কষ্ট বাড়ছে তার। শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বইছে ঝড়। নিঃশ্বাসের গতি জোরালো থেকে তীব্রতর হচ্ছে। উদম ফেরানোর বক্ষের উঠে নামার গতি ক্রমশ বাড়তেই যুবকের বুক থেকে মাথা তোলে মাহি। ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? যুবক চোখ কুঁচকে তৎক্ষণাৎ দাঁতের রুক্ষ চাপায় পিষ্ট করে নেয় নিম্নাংশের বাদামি ঠোঁটখানা। এ মেয়েকে আর দেখবে না সে, দেখলেই ঘটে যাবে বিপদ। এদিকে মুগ্ধের এমন উদ্ভট কর্মে বিচলিত সপ্তদশী। নিজেও ক্ষুদ্র বদনখানি সামান্য নাড়িয়ে চাড়িয়ে তৎক্ষণাৎ দুহাতের নরম তুলতুলে আজলায় চেপে ধরল মুগ্ধের রুক্ষগাল। তার এরূপ শরীর দোলানোতে তক্ষুনি ঠোঁটের চামড়ায় দাঁতের পৃষ্ঠে ক্ষত হলো রূঢ় মানবের। অস্পষ্টে কোঙালো ও ফাঁক। সপ্তদশী আরেক ধাপ বিচলিত হলো। নিজ উদ্যোগে খানিকটা এগোতে যুবকের সর্বাঙ্গ চুরি ঝঙ্কার তুলল কেমন। সে কণ্ঠ উঁচিয়ে দাঁত কিরমির করে বলল, নাম নাম নাম, এক্ষুনি আমার কোল থেকে নাম বাদির মেয়ে, নয়তো ফায়ার হয়ে যাবে কিন্তু। অবোধ সপ্তদশী বোঝেনি রূঢ় মানবের বাক্য। সে কেমন অবোধের ন্যায় তাকিয়ে রইল। কণ্ঠে একরাশ মায়া ঢেলে আওড়ালো, আমার ভয় করছে, আমি আপনাকে একটু জড়িয়ে ধরি। সহজে চেটে ওঠে মুগ্ধেও, গর্জে বলল, নো 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 বান্দির মেয়ে, ডোন্ট ডু দিস। কে শোনে কার কথা? অবাধ্য সপ্তদশী আচমকা দুহাতে জড়িয়ে ধরল মুগ্ধের গলা। মুচকি হেসে মাথা রাখল যুবকের প্রশস্ত কাঁধে। আর তার এহেন অবাধ্য কাণ্ডে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল যুবকের। সর্বাঙ্গের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কয়েক সেকেন্ডে ছড়িয়ে পড়ল তীব্র স্নায়বিক স্রোত। হৃদস্পন্দনের অস্বাভাবিকতা বেড়ে গেল বহুগুণ। নিঃশ্বাস ছুল গভীরতা। পাহাড়সম বলিষ্ঠ দেহখানার কেন্দ্রীয় অংশের পেশিগুলো অনিচ্ছাকৃতভাবে কুঁচকে গেল কয়েক গুণ। মস্তিষ্কের হাইপোথ্যালামাস সংকেত পেয়েছে বহুক্ষণ আগেই। সে নিজেও কর্মে ব্যস্ত। যুবকের চোয়াল শক্ত হলো, চোখ দুটোই নামল দৃঢ়তা। শরীরের অনিয়ন্ত্রিত কম্পনে কেঁপে উঠল স্বয়ং নির্জীব ডিভান। অতঃপর কয়েক মুহূর্তে স্থায়ী তীব্র স্নায়বিক প্রতিক্রিয়ার পর অবশেষে ধীরে ধীরে শীতল হলো মাফিয়া বৃষ্টির কম্পিত দেহ। মস্তিষ্ক ভর্তি অনিয়ন্ত্রিত উত্তেজনা ঝড় থেমে সেটাই এবার ভর করল একরাশ নীরব প্রশান্তি। অবসাদমুক্ত হলো তার অচেতন মন। নিঃশ্বাসের গতি খানিকটা শিথিল হয়ে জানান দিল, যুবক এখন ক্লান্ত, বড্ড ক্লান্ত। মুগ্ধ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। চোখ দুটো নিভু নিভু তার। ঝাপটার দৃষ্টি সম্মুখে বুলাতে আচমকা বিস্ফারিত আকারে খুলে গেল যুবকের ক্লান্তিতার মধ্যে থাকা বাদামি নেত্র। তিনি তক্ষুনি উঠে বসল শোয়া ছেড়ে। হন্যে দু চোখ এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত মুখ। তবে কাণ্ড দেখো, মাহি তো দূর, তার টিকিটা পর্যন্ত আশেপাশে কোথাও নেই। মুগ্ধ ভারী অবাক হলো। কপালে চামড়া গুটিয়ে গমগমায় গলায় ডাকলো, চাশমিস, হোয়ার আর ইউ? শূন্য কামরার নীরব দেয়ালে এহেন বাক্য আঘাতপ্রাপ্ত হয়ে তার
তার ফের কানে এসে ঠেকল মুগ্ধের কানের পর্দায়। মুগ্ধ বুঝল চাশমিশ কোথাও নেই। রুর মানব তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলো, তবে বসতে গিয়ে বাঁধল আরেক বিপত্তি। মখমলি তুলতুলে বিছানাটা অমন ভেজা ভেজা কেন? মনের কোণে একরাশ স্নিগ্ধতা লেপটে সহসা এক ঝটকায় গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরায় রুর মানব। তবে পরক্ষণে বিছানার বেহাল দশা দেখে কপাল ক্ষোভের ভাঁজ ফুটল সুদর্শনের। চোয়াল হয়ে গেল কটমট। ব্রিটিশদের ন্যায় তীক্ষ্ণ নসারন্ধের সরু ছিদ্র দিয়ে উষ্ণ নিঃশ্বাস ফেলতে ফেলতে জুয়া কেমন নিজের ওপরই ক্ষোভ ঝরে আওড়ালো। নো নো নো, ফর দ্য ফাক আই হ্যাভ ডান, হোলি শিট, ছি, ইস, আস্তাগফিরুল্লাহ। নাক ছিটকাচ্ছে মুগ্ধ। পরনের সফেদ রাঙা ঢিলাঢালা ট্রাউজারের সম্মুখভাগ আপাতত নাজেহাল অবস্থায় আবর্তিত। যুবক আর ধৈর্য কুলোয়নি বসে থাকতে। সে তড়িঘড়ি করে পা নামায় বিছানা থেকে। দাঁতের চাপে ঠোঁট পিষে এক পলক নিচের দিকে দৃষ্টি ফেলে সে আবারও নাক ছিটকে আওড়ালো। ইয়াক, নো হেল্প, কী করলাম আমি এটা, ইয়াক। নিজ কাণ্ডের প্রতি একরাশ ঘৃণা জন্মেছে রুর মানবে। তার এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে নিজের গালে নিজেই দুটো কষিয়ে থাপ্পড় বসিয়ে বলতে, ঘটনা যখন ঘটারই ছিল তাহলে অন্য কাউকে দেখে ঘটাতি, শুধু শুধু বাঁদির মেয়েকে দেখে ঘটাতে গেলি কেন, ছি ছি ছি। সুদর্শন হাঁটছে, কদম টেনেছে ঘর সংলগ্ন সুইমিং পুলের দিকে। সম্মুখের কাছে স্লাইডিং দরজা, কাছের ওপাশে দৃশ্যমান বাইরের বেগতিক আবহাওয়া। রাত থেকে স্নোফল হচ্ছে, সঙ্গে বইছে ঠান্ডা ঝোড়ো হাওয়া। সুইমিং পুলের ওপরিভাগ ছেয়ে আছে বরফের পাতলা পাতলা আবরণে। যুবক ওসব স্নোফলকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে দুয়ার খুলে বাইরে বেরোলো। অতপর গটগট পায়ে এগিয়ে এসে এক ঝটকায় ঝাঁপ দিল বরফের ঠান্ডা পানির মাঝে। হাড় হিম করা শীতল পানি যুবকের ফর্সা ত্বক স্পর্শ করতেই লাল হয়ে গিয়েছে ত্বকের অনেকাংশ। অথচ মুগ্ধের কাণ্ড দেখো, অমন একটা হাড় হিম করা ঠান্ডায় সে কেমন মাথা শুদ্ধ শরীর ডুবিয়ে সাঁতরাচ্ছে। সে যেন বিশাল মাপের অ্যাথলেটিক্স। মাত্র কয়েক সেকেন্ড পৌঁছে গেল অপর কিনারায়। পানির ঘোলাটে আবরণ গা দেখে এক প্রকার ঝেড়ে ঝুড়ে পুল থেকে মাথা তুলল মুগ্ধ। ললাট ছুঁয়ে নাকের ওপরিভাগ স্পর্শ করা সিক্ত বাদামি চুলগুলো এক হাতে পেছনের দিকে ঠেলে দিয়ে যুবক কেমন চিরবিরিয়ে বলল, এইটুকুন একটা বান্দির মেয়ে আমার 30 বছরের যৌবন শেষ করে দিল। বাপ দেয়নি শৈশবে শান্তি, মেয়ে দিচ্ছে না যৌবনের শান্তি। এই পিওর জানোয়ারের বাচ্চা দুইটা, উফ, ফাক অফ ম্যান। শেষটুকু আউড়ে ফের উল্টো হয়ে পানিতে শরীর ডুবায় মুগ্ধ। ধূপধাপ পায়ের গতিতে উল্টো সাঁতার কাটছে মাফিয়া মনস্টার। সে সব দেখে কেঁপে উঠছে সম্পূর্ণ পেন্ট হাউসের টপ ফ্লোর। রাত 3:25। টপ ফ্লোরের সাইবার রুমে ভুলবশত ঘুমিয়ে কাত হয়েছেন এডুইন। গত রাতে কী সব ফুটেজ চেক করতে করতে বেচারা কখন যে ঘুমিয়েছে সে খবর তার নিজের কাছেও নেই বোধহয়। তবে তার অমন স্বাদের ঘুমটা হুট করে চির ধরল সিসিটিভি ফুটেজ থেকে ধেয়ে আসা ধূপধাপ শব্দে। সহসা হকচকিয়ে ওঠে এডুইন, হড়বড়িয়ে তাকায় সিসিটিভির পর্দায়। কেউ একজন অমন ভারী স্নোফলে ডুবুচ্ছে। নিবু নিবু দৃষ্টে মুখ দেখছে না এডুইন। এতে বুঝি সে নিজেও বিরক্ত হলো। তক্ষুনি তৃতীয় বিরক্ততায় উঠে দাঁড়ায়। ঘুমে ঢুলো ঢুলো কদমে এগোয় কক্ষের বাইরে। সম্পূর্ণ কাছের তৈরি প্রশস্ত করিডর। কয়েক কদম হাঁটতেই টপ ফ্লোরের দুয়ার। সেথায় দায়িত্বরত অবস্থায় দাঁড়িয়ে আছে দুজন গার্ড। মাথা নুইয়ে দাঁড়িয়ে আছেন তারা। তন্দ্রায় মুড এডুইন গটগটিয়ে এগুলো তাদের পানে। ভাইয়ের গতি রুক্ষ রেখে একরাত ছাঁচ ঠেলে তক্ষুনি বলে ওঠে, রাত বাজে 3টা। এত রাতে কার এত উত্তেজনা বেড়েছে শুনি, যার জন্য অমন বরফ পানিতে দাপড়াতে হচ্ছে? কে সাঁতরাচ্ছে পুলে? কণ্ঠে সে কি তেজ এডুইনের। জিভ খসে কথাটা বেরিয়েছে বোধহয় সেকেন্ড 30 হবে। এরই মধ্যে একজোড়া ভেজা কদম কেমন ব্যগ্র গতিতে এগিয়ে গেল বেচারার নিকট। তন্দ্রা আচ্ছাদিত গম্ভীর মুখেও এডুইনের ঘাড়ের পেশি শক্ত হাতে খামচে ধরে বেচারাকে এক হ্যাঁচকা টানে স্নোফলে আচ্ছাদিত টপ ফ্লোরের মেঝেতে ছিটকে ফেলল। এই ঘটনার আকস্মিকতায় হকচকা এডুইন। মুহূর্তেই তার চোখ দুটো থেকে কেটে গেল সকল তন্দ্রার ছাপ। ঘুমন্ত মস্তিষ্ক সজাগ হওয়ার পূর্বে কন্ট্রোলে বরাবর বসলে এক শক্ত হাতের হিংস্র থাবা। এডুইন কোকিয়ে ওঠে তৎক্ষণাৎ। দুটো ভিন্ন চোখের ভরকানো দৃষ্টি সম্মুখে ফেলবার আগে কর্ণভরে ভেসে এলো মাফিয়া বিষ্টের চিরবির কণ্ঠ। লুক হু ওয়াজ সুইমিং, তোর বাপ, দ্য শ্যাডো মনস্টার।
ফায়দা ঢোক গিল এডউইন। সহসা ঝুঁকিয়ে নিল নজর, কণ্ঠে অপরাধিত্ব ঢেলে আওড়ালো, মাফ করবেন মনস্টার, আসলে আমি বাকিটা বলার পূর্বে বেচারা এডউইনের চোয়াল বরাবর পড়লো এক শক্ত ঘুষি। মুহূর্তেই গাল বেঁকে গেল বেচারা এডউইনের, ব্যথায় ভেঙে যাওয়ার জোগাড় চোয়ালখানা। তবু গম্ভীর মানব নিশ্চুপ রইলেন। পরক্ষণে শুনতে পেলেন মাফিয়া বিশ্বের হুঙ্কার, এই আমাকে ভয় লাগে না তোদের? ভয় লাগে না আমায়? যখন না তখন আমার শান্তিতে বাগড়া দেওয়ার জন্য ওত পেতে থাকিস বাস্টার্ডস। একজনের জন্য ঘুমের শান্তি নেই, আরেকজন আসছে আমার ডুবানো নিয়ে প্রশ্ন তুলতে। বলি মরার পাখনা গজিয়েছে তোদের? আমার হাতে ছিন্ন ভিন্ন না হওয়া অবধি শান্তি হবে না তোদের, তাই না? আঁতকে উঠল এডউইন। আত্মাটুকু গলার কাছে এসে দাঁড়ালো তার। ভয়ে শুকনো ঢোক গিলবার পরিস্থিতি নেই। ওদিকে রূঢ় মানব ছেড়ে দিয়েছে তার কণ্ঠা। 2 কদম সরে গিয়ে কটমট করছে সে। মাত্রাতিক্ত রাগে ঘা ডলছে অনবরত। এডউইন আষ্টে পিষ্টে দেখছে সব। জিভ ঠেলে শুকনো আধরচোরা আলতো করে ভিজিয়ে নিয়ে যেই না কিছু বলতে হবে তার আগে সম্মুখে দাঁড়িয়ে থাকা মাফিয়া মনস্টার কেমন হিচহিচিয়ে আলটিমেটাম ছুঁড়ে বলল, লিসেন বাস্টার্ড, কাল থেকে ওই বান্দির মেয়েকে যত সম্ভব আমার দৃষ্টি থেকে দূরে দূরে রাখবি। ভুলক্রমে ও যদি আমার সামনে পড়ে দেন আই সোয়ার আমি তোকে শুলে চড়াবো। আই রিপিট, আই উইল কিল ইউ বাস্টার্ড। ওই বান্দির মেয়ে যেন ভুলেও আমার চোখের সামনে না আসে। মাথার ওপর অদৃশ্য বাজ পড়ল এডউইনের। অক্ষিপাট ছুঁয়েছে কপাল। কণ্ঠনালীর উঁচু হাড়খানা নড়ে উঠল অস্থিরতায়। চাপ বাড়ল মস্তিষ্কে। ঘাড় ঝুঁকিয়ে গম্ভীর মুখ এডউইন বিড়বিড়িয়ে আওড়াচ্ছে, কী সব ভয়ঙ্কর কাজ দিচ্ছেন আমায় মনস্টার। মুখে বলছেন মুনবার যেন আপনার সামনে না আসে, বাট আই এম ড্যাম শিওর আপনি তাকে একবেলা না দেখলে নিজেই পাগলামি শুরু করবেন। আপনার মতো খ্যাপাটা ষাঁড়কে নতুন করে খ্যাপানোর সাধ্য আছে কোন মানবের? রাগে গজগজ করছে মাফিয়া বিস্ট। দুহাতে নিজের উন্মুক্ত কোমর আঁকড়ে দাঁত কিরমির করে যাচ্ছে একধারে। ওদিকে এডউইন যে বিড়বিড়িয়ে কী সব বলছে তা থোড়াই কানে ঢুকলো মাফিয়া বিস্টের। ঢুকলে এতক্ষণে বেচারা এডউইনের প্রাণ নিয়ে টানাটানি হতো না। তবুও বিচক্ষণ পুরুষ সহসা ঘাড় বাঁকিয়ে তাকালেন পিছনে। গৌরববর্ণা মসৃণ ললাটে গোটাগত সন্দেহের ভাসিলে রূঢ় কণ্ঠে হুঙ্কার ছুটে শোধালেন, ডিড ইউ জাস্ট সে সামথিং? আতকে ওঠে এডউইন। মনস্টারের অমন হুঙ্কারে তার দেহ খাঁচায় লুকায়িত আত্মাটা বোধহয় মাত্র গলার কাছে এসে ঠেকল। সে দড়িত গতিতে দুহাত মাথা নাড়িয়ে হকচকানো কণ্ঠে বলল, নো নো মনস্টার, কিচ্ছু বলিনি তো। মুহূর্তেই ক্লিন জেবের দৃঢ় চোয়ালখানা তীক্ষ্ণ হলো মুগ্ধের। শুভ্র ললাটে তুলির দক্ষ টানে অঙ্কিত ঘন ভ্রুযোগাল বেঁকে গেল খানিক। সুপুষ্ট সুগঠিত থুতনিটা শক্ত হয়েছে পরমুহূর্তেই। হাতের বাঁধনে জোর বাড়ল বেশ। যুবক পা ঘোরালো উল্টো পাতে। এরই মধ্যে একজোড়া শক্তপোক্ত বুট পরিহিত কদম এসে দাঁড়ালো টপ ফ্লোরের বরফে ঢাকা মেঝেতে। কদমের মালিক বড় শান্ত, তার মুখাবয়বে তীক্ষ্ণ ভাব স্পষ্ট। গায়ে একখানা কালো রঙা স্যুট, সঙ্গে মিলিয়ে পড়েছে বুট জুতো। চোখে আঠা রিমালস চশমা। কানের পেছনে দিয়ে একখানা সরু পাতলা তারের ন্যায় কিছু একটা ঝুলছে তার। কর্ণের মধ্যিখানে দাবিয়ে রাখা ব্লুটুথ। উজ্জ্বল শ্যামবর্ণের সুদর্শন নতমস্তকে গম্ভীর মুখে খানিকটা এগিয়ে এসে দাঁড়ালেন। পায়ে চলন্ত তাল রুখে গিয়ে মনস্টারের প্রতি ভীষণ বাধ্যতা দেখিয়ে এক হাঁটু গেড়ে উনিশ জানিয়ে বললেন, হোলা মনস্টার, এর মানে হচ্ছে হ্যালো মনস্টার। মনস্টারের দাম্ভিক কদম আগের ন্যায় ব্যস্ত। সে এগিয়ে আসছে ধূপধা পায়। একটিবারের সম্মুখে শ্যামবর্ণ সুদর্শনের পানে দৃষ্টিপাত না করে উল্টো বাজকাই কণ্ঠে আদেশ ছুড়ে বলল, অ্যালেক্স, চর্চার শেল খুলে দে। আই নিড টু কুল অফ রাইট নাও। অ্যালেক্স বাধ্য মানব, শত হলেও দ্য গ্রেট রুজদি কিংয়ের চিফ অফ গার্ডস বলে কথা। বাধ্যতা যেন তার রন্ধে রন্ধে। মহাশয়ের আদেশ পাওয়া মাত্রই যুবক নড়ে চড়ে দাঁড়ালেন। ডান হাতখানা তক্ষুনি মুষ্টিবদ্ধ করে বুকের বাম পাশে ঠেকিয়ে গুরুগম্ভীর মুখে শুধালেন, কমান্ড এক্সপেক্টস মনস্টার। কমান্ড এক্সপেক্ট মনস্টার বলে যুবক পা ঘোরালো উল্টো পথে। সঙ্গে সঙ্গে পায়ের গতিতে টান না বসিয়ে লাগাম টেনে দাঁড়িয়ে রইল কিয়তক্ষণ। মনস্টারের আগে স্থান ত্যাগ করার সাধ্যি নেই তার, আর না আছে এরূপ অবাধ্যতার। পেছন থেকে মনস্টার ধূপধা পায়ে এগিয়ে এসে তাকে পাশ কাটিয়ে চলে যেতেই অ্যালেক্স গতি টানল পায়ে। তবে এবার আর সম্মুখে নয়, বরং এগিয়ে গেল পিছনে। বরফে পুরো আস্তরণে ঢেকে থাকা সুইমিং পুলের অতি সংগঠনে সন্নিকটে বসে আছে এডউইন। মুখ কেমন শক্ত হয়ে আছে মানবের। তীক্ষ্ণ দৃষ্টিতে নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে সম্মুখে। অ্যালেক্স হাসল। চকচকে দাঁতে ধারালো চাপে পিষ্ট করলো বাদামি ঠোঁট যুগল। মুখাবয়বে ফুটল এক অভিন্ন ধূর্ততার ছাপ।
পায়ের বুট জুতোর শক্ত পাটাতনের নিচে রুক্ষ ভঙ্গিমায় পিষতে লাগলো তুষারের নরম সরম গা। সে এগুলো লম্বা লম্বা পাঁচটে কদমে এগিয়ে এসে দাঁড়ালো এডউইনের ঠিক মুখোমুখি। বেশ দাম্ভিকতার সঙ্গে দুহাত প্যান্টের পকেটে গুঁজে রহস্যময় বাঁকা কণ্ঠে আওড়ালো, অবশেষে তুমি তোমার আসল জায়গায় অবধি পৌঁছে গেলে এডউইন। ট্রাস্ট মি, নাও ইউ আর লুকিং ফার বেটার। সরু নাকের পাটাটা তৎক্ষণাৎ ফুলে উঠল এডউইনের। শুভ্র মুখখানার রং পাল্টালো অচিরেই। যে তাই এবার ফুটে উঠেছে একরাশ চাপা ক্ষোভের ছাপ। যুবক তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। দুহাতে গা থেকে ছোট ছোট তুষারকণা ঝরতে ঝরতে কটমট দৃষ্টি তাকায় অ্যালেক্সের পানে। দুহাতের গা থেকে ছোট ছোট তুষারকণা ঝাড়তে কটমট করে তাকায় অ্যালেক্সের পানে। অথচ অ্যালেক্স কেমন গাল বাঁকালো তার অমন দৃষ্টি দেখে। এক প্রকার গাছছাড়া ভাব ধরে চোখ দুটো উল্টে তাকালো অন্যত্র। এডউইন চোয়াল শক্ত করলো এবার। কাটকাট কণ্ঠে আওড়ালো, মুখ সামলে কথা বল অ্যালেক্স, আদারওয়াইজ। বাকিটা শেষ হওয়ার পূর্বে ঘাড় কাত করে সম্মুখের দৃষ্টি তাক করলো অ্যালেক্স। ঠোঁটের কোণে অদ্ভুত বাঁকা হাসি রেস ফুটিয়ে গমগমে গলায় শুধালো, আদারওয়াইজ। তৎক্ষণাৎ জবাব দিল না এডউইন। উল্টো মুখাভাবে আগুন সম রাগের পরিতুষ্টি বাড়িয়ে আচমকা শক্ত হাত এগিয়ে দিতেই অ্যালেক্স খামচে ধরল সে হাত। খসখসে হাতের রুক্ষ মুঠোয় চাপ বাড়াতে এডউইন কামাল দেখালো পায়ের। তক্ষুনি এক শক্তপোক্ত লাথি বসলো অ্যালেক্সের হাঁটু বরাবর। এহেন ঘটনার আকস্মিকতায় সামান্য দুলে উঠল অ্যালেক্স। হাতের বাঁধন একটুখানি আলগা হতেই সম্মুখ থেকে ধেয়ে এলো এডউইনের হিংস্র থাবা। এক ঝটকায় যুবক চেপে ধরল অ্যালেক্সের কণ্ঠনালী। তবে অ্যালেক্স যে কম যায় না, সেও একই ভঙ্গিমায় হাত বাড়িয়ে চেপে ধরল এডউইনের কণ্ঠা। দুই মহারথীর এরূপ আগাম সতর্ক সঙ্গে ছাড়া যুদ্ধে যে আজ নতুন নয়, বরং দুজন সাপে নেউলে একে অপরের মুখোমুখি হলেই বেঁধে যায় মহাপ্রলয়। আজও যেমন বাঁধল। আজকে যুদ্ধে কে বিজয়ী হবে তা আপাতত মুখ্য নয়, বরং মুখ্য হচ্ছে কে আগে দুর্বল হবে। একদিকে গৌরবর্ণ বিদেশি এডউইন, কণ্ঠায় অতিরিক্ত চাপ বেড়েছে বলে মুখ হয়েছে লাল টকটকে। যে কোনো মুহূর্তেই যুবকের সামনে ঘটে যাবে যে কোনো অঘটন। অথচ যুবকের শক্তপোক্ত বাহুতে শক্তির খামতি নেই। আর একদিকে শ্যামবর্ণ স্প্যানিশ যুবক, ললাটে তার মোটা মোটা রগ ইতিমধ্যেই স্পষ্ট। ললাটের মুখে লালাভ আবরণ সুপুষ্ট। যুবকের নিঃশ্বাস প্রায় আটকে যাচ্ছে। তবে শেষ মুহূর্তে এসে মোমবাতির শেষ বাতিটুকু যেমন ধরফড়িয়ে ওঠে, ঠিক তেমনই অ্যালেক্সও বুঝি ধরফড়িয়ে উঠল পরক্ষণে। চোয়ালের অভ্যন্তরে দাঁত কপাটি একে অপরের সাথে রুষ্টতার সঙ্গে পিছিয়ে নিয়ে যুবক মাথা এগিয়ে আনে খানিকটা। অতঃপর নিজ কপাল দিয়ে সম্মুখে থাকা এডউইনের পরাস্ত করার জন্য অভিনব কৌশল অবলম্বন করে। এডউইনের নাকমুখ বরাবর আঘাত করে বসে সজোরে। এর অতর্কিত আক্রমণে হাতের বাঁধন ঢিলে হলো আহত এডউইনের। বেচারা তৎক্ষণাৎ ছিটকে গেল 2 কদম। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে তার। নাক থেকে গরম কিছু গড়িয়ে পড়ছে তা স্পষ্ট টের পাচ্ছে সে। যুবক এদিক ওদিক মাথা নাড়িয়ে নিজেকে সামলানোর বৃথা প্রয়াস মত্ত। এরই মধ্যে সম্মুখ থেকে ধেয়ে এলো অ্যালেক্সের শক্তপোক্ত হাতের থাবা। শ্যামবর্ণ সুদর্শন কেমন এক লহমায় আঁকড়ে ধরল এডউইনের চুল। অতঃপর হাতের জোর বাড়িয়ে বেচারা চুলগুলো টানতে তৎপর সে। এদিকে চুলের ব্যথায় দাঁত চেপেছে এডউইন। আহত হওয়ায় সত্ত্বেও বাঁ হাতের কনুই দিয়ে একের পর এক আঘাত করে যাচ্ছে অ্যালেক্সের পেটে। আর অ্যালেক্সের দেখো, যুবক যেন ইস্পাতের দৃঢ়। পেট বরাবর অত আঘাত পাওয়া সত্ত্বেও সে কেমন অটল হয়ে দাঁড়িয়ে আছে। শক্ত হাতে এডউইনের চুল টেনে তার মুখখানা সামান্য উঁচে হিসিয়ে শুধালো, ভুলে যাস না এডউইন, তোর হম্বিতম্বি জাস্ট প্যালেস অব্দি সীমাবদ্ধ। তুই যদি হোস প্যালেসের চিফ, তাহলে আমি হচ্ছি পেন্ট হাউসের চিফ। সো আমার দায়রায় এসে হম্বিতম্বি চালানোর মতো দুঃসাহসী দেখাবি না, ব্লাডি মোরন। কজ ইউ নো না, মনস্টার বাদে সাইকিকে ভয় না পাওয়া ব্যক্তিটা একমাত্র আমি। তাই সাবধান। নীরব এডউইন পরাস্ত সাপের ন্যায় ফোঁস করছে কেবল। চোখ দুটো দৃষ্টি নামিয়েছে আগুন। পারছে না সে আগুনেই ঝলসে দিতে অ্যালেক্সকে। অ্যালেক্স স্পষ্ট দেখল সে দৃষ্টি। পরক্ষণে ঠোঁটের কোণে তার ছেলের হাসি টেনে বেশ রহস্যময় বাঁকা কণ্ঠে বলে উঠল, শুধরে যা এডউইন। দ্য গ্রেট রুজি কিংয়ের আগেও কোনোদিন কোনো প্রকার দুর্বলতা ছিল না, ভবিষ্যতেও থাকবে না। ইনফ্যাক্ট আমি মনস্টারের লাইফে কোনো দুর্বলতাকে থাকতে দিব না। দি গ্রেট রুজি কিং উইল অলওয়েজ রিমেন আ হার্টলেস মাফিয়া অ্যান্ড অল মেক শিওর অফ ইট। আই উইল মেক শিওর অফ ইট। সহসা ভ্রুযুগল কুচকে গেল এডউইনের।
মুখভঙ্গিতে ফুটল একরাশ সন্দিগ্ধতা। ললাটে মসৃণ চামড়ায় ভাঁজ পড়েছে ইতিমধ্যে। হতবাকতা চিবুক নেমেছে তার। অধৈর্য বলে সামান্য ফাঁক গলি অস্পষ্টে বেরোলো। মানে, কোন বিষয়ে বলছিস তুই? অ্যালেক্সের মুখাবয়ব রহস্যময়, ভাব স্পষ্ট। প্রসঙ্গ এড়ানোর নয় শ্লেষাত্মক কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজে মনস্টারের পা ধরে একটা সামান্য মেয়েকে বাঁচানোর জন্য নিজেও প্রাণ সঁপে দিতে চাওয়ার মতো দয়ালু মানুষ তো তুই না, এডউইন। আমি জানি এই কাজের পেছনেও তোর স্বার্থ লুকিয়ে আছে। যে ব্যক্তি ক্ষমতার লোভে নিজ গার্লফ্রেন্ডকে শত্রুর বেডে পাঠাতে পারে, সে যে কতটা ভালো মনের মানুষ তা আমার জানা বাকি নেই। তুই হয়তো ভেবেছিস মনস্টার এই বিষয়ে কিছুই জানে না, তাই না? চমকপ্রদ তথ্য বোধগম্য হতেই চোখ দুটো বিস্ময়ে গোল হয়েছে এডউইনের। চোখ দুটোর মধ্যেকার দূরত্ব বেড়েছে কয়েক গুণ। বিস্ময়ে ভ্রুযুগল ছুঁয়েছে কপাল। হতবম্বদায় কণ্ঠরোধ তার। অ্যালেক্স এবারে ঠোঁট পিষে হাসল। তক্ষুনি এডউইনের চুলগুলো এক ঝটকায় ছেড়ে দিয়ে সটানভাবে দাঁড়ায়। আগের ন্যায় দাম্ভিকতা বজায় রেখে প্যান্টের পকেটে হাত গুজে নীরবে। অতঃপর উল্টো পথে পা বাড়ায়, গমগমে গলায় বলে গেল, মনস্টার লাভ টু চেজ হিজ এনিমিজ। তোকে ছাড় দিয়েছে, হয়তো দেখতে চাচ্ছে। তুই আর তোর সকল গার্লফ্রেন্ড, কি যেন নাম? ও ইয়েস, মিলা রোস্তাগিজ। তোরা কতটুকু বাড়তে পারিস? ট্রাস্ট মি এডউইন, যেদিন মনস্টার তোদের ধরবে একদম ছিঁড়ে খুঁড়ে ফেলবে। আর আমি সেদিনটার অপেক্ষায় আছি। দ্বিধায় জর্জরিত দৃষ্টে চেয়ে আছে এডউইন। ব্যস্ত কদমে জ্বলন্ত অ্যালেক্সের বলে যাওয়া প্রতিটা বাক্য যেন এক একটা বিকট বজ্রপাতের ন্যায় পড়ল তার মাথার ওপর। বেচারা ডুবেছে এক ভিন্ন চিন্তায়। মনে মনে আওড়াচ্ছে, এই মিলা আবার আমার গার্লফ্রেন্ড হলো কবে থেকে? হোয়াট দ্য হেল ওয়াজ হি টকিং অ্যাবাউট? বিদঘুটে অন্ধকার আবদ্ধ একখানা বিশালাকার কামরা, যেথায় জানালার উপস্থিতি নামে মাত্রও নেই। এক প্রকার ভ্যাপসা গন্ধ মুদে আছে চারপাশ। গরমে নাজেহাল অবস্থা কয়েদিদের। অন্ধকারে স্পষ্ট নয় কামরার উপস্থিতি কয়েদিদের সংখ্যা। প্রত্যেকের পা দুটোই মোটা মোটা শিকল বাঁধা, হাতগুলো ঝুলে আছে শূন্যে। বোধহয় সিলিংয়ের সনে শিকল ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে তাদের। মুখের ওপর কালো স্কচ টেপ, ফলে গোঙানির শব্দ বাবদ শোনা যাচ্ছে না আর কিছু। মাত্রাতিরিক্ত কষ্টে ডুবে থাকা কয়েদিরা যখন নিজ শিকলের বাধা, ঠিক তখনই বিশালাকার কক্ষে আচমকা দেখা গেল এক ছটাক আলো। বিদূর অন্ধকারে থাকতে থাকতে অভ্যস্তরা জড়িয়ে গিয়েছে কয়েদিদের ঘোলাটে দৃষ্টি। ফলে হুটহাট আলোর ছটা চোখে পড়তেই কুঁচকে গিয়েছে প্রত্যেকের চোখ। কেউ কেউ আবার সিটকে নিয়েছে নাকমুখ, কেউ আবার ধীরে ধীরে চোখের পর্দা সরিয়ে তাকিয়েছে সম্মুখে। কয়েদিদের নিবু নিবু দৃষ্টিতে ধরা দিয়েছে এক বলিষ্ঠ অবয়ব, আলোর বিপরীতে এগোচ্ছে। সে কি পাহাড় সম উঁচু দেহ তার। গুনে গুনে পা ফেলে এগোচ্ছে অন্ধকার ভেদ করে। গায়ে বোধ হয় কাপড়ের উপস্থিতি নেই তার। কোমরের বড্ড নিচে ঝুলছে ট্রাউজারের আগা। এক হাতে তার একখানা জ্বলন্ত শিকার। অন্ধকারে শিকারের জ্বলন্ত স্ফুলিঙ্গ বেশ স্পষ্টতর। অন্য হাতে ধরে রাখা লম্বাটে ধাতব নল জাতীয় কিছু একটা। কাচের মেঝেতে গড়াচ্ছে তার আগা। লম্বাটে ধাতব নলের খ্যাঁচ খ্যাঁচ শব্দে ধুকপুকানি বাড়ছে প্রত্যেকের। কেউ কেউ সিটিয়ে যাচ্ছে ভয়ে। যুবক এগোচ্ছে। তার পায়ের গতিতে আজ কেন যেন বিলকুল তাড়াহুড়ো নেই, যেন আজ বড্ড বেশি শান্ত সে। প্রায় মিনিট দুয়েক পর বলিষ্ঠ পুরুষ নীরবে এসে দাঁড়ালেন সম্মুখের এক কেদির সামনে। অতঃপর হাতে থাকা সিগারটা লম্বা এক টান বসিয়ে গমগমে গলায় শুধালেন, কার খুব বেশি কষ্ট হচ্ছে? নিঃশব্দ কামরায় যুবকের এহেন গমগমে গলায় স্থর যেন বড্ড ভয়ে ছড়ানো সকলের নিকট। ক্ষণে ক্ষণে ঢোক গিলতে ব্যস্ত তারা। তার মধ্যে একজন কেমন দুর্বল কণ্ঠে ঘুমিয়ে গেলেন জোরে সুরে। বোধহয় মুখ উন্মুক্ত থাকলে চেঁচিয়ে বলতেন, আমার খুব কষ্ট হচ্ছে। যুবক আলগোছে ঘাড় কাত করে তাকালেন সেদিকে। অন্ধকার কক্ষের বাঁ দিক থেকে ভেসে আসছে আওয়াজ। যুবকের ব্যগ্র কদম সেদিকে ছুটল। সিগারের লম্বা একটা টান বসিয়ে মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া আটকে রাখলো কিয়তক্ষণ। পরক্ষণে মুখের বদলে নাসারন্ধে সরু ছিদ্র দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে এগুলো কয়েদিদের পানে। অতঃপর ব্যস্ত পা যখন কয়েকটি কদম মুখোমুখি এসে দাঁড়ালো, ঠিক তখনই যুবক ঠোঁটের ফাঁকে সিগার চেপে ডান হাতের বৃদ্ধ এবং মধ্যমার হাতের ঘর্ষণে চুটকি বাজালো একবার। আর অমনি সম্পূর্ণ অন্ধকার কক্ষে ছড়িয়ে গেল লাল রঙা বিদ্যুতের মৃদু আলোর ঝলকানি, যে
সে আলোর উপস্থিতিতে সকলের দৃষ্টি গেল পাহাড়সম বলিষ্ঠ দেহী পুরুষের পানে। মুহূর্তেই ভরকার সবাই। সম্মুখে দাঁড়িয়ে আছে এক বলিষ্ঠ পুরুষ। গায়ে কাপড়ের উপস্থিতি নেই। মাথার উপর ফেলে রাখা একখানা লাল রঙা সিল্ক কাপড়। মুখ ঢেকে আছে কাপড়ের আড়ালে। যুবকের বাঁ হাতে কোনো ধাতবকার নল নয়, বরং সেটি একখানা ধারালো তালোয়ার। তা অবলোকন হওয়া মাত্রই আঁতকে ওঠেন সবাই। ভয় জড়সড় ভাব নিয়ে অন্যত্র ছুটতে চাইলেই আটকা পড়লেন পায়ের শিকলখানার টানাটানিতে। এদিকে মশার সম্মুখে থাকা ব্যক্তি যেন ভাষা হারিয়েছেন নিজের। লোকটা বোধহয় নিজের ভবিষ্যতে নিয়ে বড্ড চিন্তায় পড়লেন এই পর্যায়ে। সম্মুখে দাঁড়িয়ে থাকা রূঢ় মানব এতক্ষণে ফোয়ের মুখ খুললেন। বা হাতের তলোয়ারটা উঁচিয়ে গমগমে গলায় আওড়ালেন, এক কোপে মাথা আলাদা করব। একদম নড়াচড়া করবি না। আমার মাথা গরম আছে এখন। যতক্ষণ না অবধি আরও শরীরের তাজা রক্তে পা না ভেজাবো ততক্ষণ পর্যন্ত মাথা ঠান্ডা হবে না আমার। সো ডোন্ট মুভ। ভয়ের তো আর্তনাদে ছেয়ে গিয়েছে কয়েদিদের চোখ দুটো। চোখে বেরোচ্ছে না বাঘ। অন্যরা ইতিমধ্যে জুড়ে দিয়েছে মরা গোঙানির শব্দ। অথচ রূঢ় মানুষ সেদিকে ভ্রুক্ষেপহীন। সে বাহাতে ধারালো তলোয়ারটা উঁচিয়ে আচমকা আড়াআড়ি ভঙ্গিতে আঘাত বসালো কয়েদিদের ঘাড় বরাবর। ঠিক পর মুহূর্তে অদূরে ছিটকে গেল কয়েদির বিচ্ছিন্ন মস্তক। ভিন্ন দেহখানা কাতরাচ্ছে। রাজা লৌহর উষ্ণতায় ছেয়ে গিয়েছে স্বচ্ছ ও কাঁচের মেঝে। কাতরাতে থাকা দেহটা কেমন মিনিট পাঁচেকের পর শান্ত হলো। নীরবে বেঁকে পড়ল মেঝেতে। তার উষ্ণ লৌহ ততক্ষণে গা ছেড়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বাধাহীন ভঙ্গিমায় গড়াতে গড়াতে লৌহ গিয়ে আলোগোছে ভিজিয়ে দিল নির্দয় মাফিয়া মনস্টারের পদতল। এতক্ষণ পরম প্রশান্তিতে চোখ দুটো বুঝল মাফিয়া বিস্ট। শরীরের উত্তপ্ত আগুনে বোধহয় এক বালতি জল ঢাললো কেউ। সে কেমন দাঁড়িয়ে আছে নীরবে। ধারালো দাঁতের রুষ্ট চাপে আটকে রেখেছে বাদামি ঠোঁটজোড়া। সর্বাঙ্গ তার লৌহুতে মাখামাখি। এতে বুঝি প্রশান্তি আরও বাড়ল তার। ভোর 4:01। এতক্ষণ ভারী তুষারপাত হলেও এখন আকাশ ভাগ কেমন ঢেকে আছে একাধারে। নেভা নদীর আশেপাশে গড়ে ওঠা সেন্ট পিটার্সবার্গের আবহাওয়া কুল কিনারাহীন। এই তুষারপাত হচ্ছে তো আবার এই ভারী বৃষ্টিপাত। আকাশ ডাকছে ভীষণ। চারিদিক ছুটেছে শীতল হাওয়ার বেগ। নিজ কামরায় ঘুমে আচ্ছন্ন সপ্তদশী মাহি। কিন্তু মেয়েটার ঘুমের ঘরেও বড় অস্থির। পত্রপল্লবের ন্যায় টানা টানা মুখখানা থরথর করে কাঁপছে তার। বন্ধ হরিণীর অক্ষিপুটের পর্দায় আড়াল দিয়েই নড়ছে চোখ। অমন এক ঠান্ডা পরিবেশের মাঝেও দরদর করে ঘামছে মাহি। অস্থির হচ্ছে তার ক্ষুদ্র বদন। কাঁপা কাঁপা হাত দুটো সজোরে চেপে ধরেছে বিছানার এক অংশ। মেয়েটার এহেন বেগতিক দশা স্পষ্ট জাহির করছে ঘুমের ঘোরে সে এক দুঃস্বপ্নে আটকা পড়েছে। দুঃস্বপ্নের প্রখরতা ক্রমশ বাড়ছে তার। সপ্তদশীর বদ্ধ চোখের পাতায় দৃশ্যমান হয়েছে অতীতের এক ফালি তিক্ত স্মৃতি। অতীত। 10ম শ্রেণীতে পড়ুয়া এক ঝাঁক কিশোরী ঘুরতে এসেছে সিলেটের মাধবকুণ্ডে। গোটা কয়েক দায়িত্বশীল শিক্ষকদের তত্ত্বাবধানে দেখতে এসেছে মাধবকুণ্ড জলপ্রপাত। এই কিশোরীদের ঝাঁকে উপস্থিত এহসান পরিবারের যমজ দুই রত্ন, আহিরা এহসান এবং মাহিরা এহসান। দুজন দেখতে একই হলেও ছোট থেকে দুজনের ব্যক্তিত্বে রয়েছে বেশ বড়সড় পার্থক্য। যেখানে চাঞ্চল্য কিশোরী আহি বান্ধবীদের সাথে হইহুল্লোড়ের মতো, সেখানে আদুরে চশমা পড়ুয়া ভীতু মাহি জলপ্রপাতের কাছ থেকে বড্ড দূরে গা বাঁচিয়ে বসে আছে। ঠোঁটের করে মুচকি হাসি রেস টেনে এক মনে দেখে যাচ্ছে সকলের আনন্দ। আকাশ আজ বড়ই উদাসীন। গোমরামুখী বুয়ের ন্যায় মুখাভাবে নামিয়েছে ঝড়ের আধার। বোধহয় যে কোনো সময় নিজের ভেতরটা উজাড় করে দিবে ধরণীর গায়ে। হইহুল্লোড়ে মত্ত চঞ্চলা আহির অবচেতন মনের করে হুট করে উত্থাপিত হলো এক দুঃসাহসী চিন্তা। মেয়েটা বড় কৌতূহলী কি না, তার আবার বড্ড শখ। জীবনে একবার হলে জলপ্রপাতের ওপরে থাকা পাহাড়ের টিলায় ওঠা। এহেন ইচ্ছের পরিক্রমায় সে তৎক্ষণাৎ পা ঘোরায় সকলের অলক্ষ্যে। ধীরে ধীরে ছোট ছোট পাথরে পা ফেলে এগোয় অন্যত্রে। ওদিকে এর এহেন কাণ্ডে আর কেউ পরখ না করলেও মাহি বেশ দেখল। মেয়েটা তক্ষুনি কণ্ঠ উঠিয়ে বোনকে ডেকে আওড়ালো, আহি, ওদিকে কোথায় যাচ্ছিস? আহি! শুনছে না আহি। অত ভিড়ের মধ্যে তার কান অবধি হয়তো সে ডাক পৌঁছায়নি তেমন। আহি ধীরে ধীরে দৃশ্যপটের বাইরে যাচ্ছে। মাহি তৎক্ষণাৎ বিচলিত হলো উড়নচণ্ডী বোনকে নিয়ে। 7-5 না ভেবে মেয়েটার নিজেই পা বাড়ালো বোনকে আনতে। ওপর থেকে প্রবাহিত হওয়া ঝর্ণার একপাশে সময়ের বিবর্তনে
তৈরি হয়েছে একখানা প্রশস্ত খাঁজযুক্ত রাস্তা। উঁচু নিচু অসংখ্য পাথর সেজে আছে চারপাশে। পানির পরশে পিচ্ছিল চারপাশ। মাহি এক কদম এগোলো আছাড় খেয়েছে 4 বার। তার পরনের কাপড়ের জুবুথুবু অবস্থা। স্লাইড কেটে আঁচড় লেগেছে গায়ের বেশ কিছু জায়গায়। তবে তার কদম চলন্ত। বোনকে একধারে ডাকছে তা আর এগোচ্ছে সম্মুখে। প্রশস্ত খাঁজে রাস্তাটা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। বোকা মানবী নিজেও অবগত নয় সে কোন পথে এগোচ্ছে। সে শুধু দেখছে তার বোন এ পথে গিয়েছে। সে এতক্ষণে নিশ্চয়ই চলে গিয়েছে অনেকটা ওপরে। মাহির চিন্তা বাড়ল বেশ। মনের কোণে একরাশ সাহস সঞ্চয় করে মেয়েটা কেমন উদ্বিগ্ন কদমে ছুটল ওপরের দিকে। প্রায় 40 মিনিট ধরে খাঁজখানা রাস্তার ওপর এগোচ্ছে মাহি। ধীরে ধীরে পথ হচ্ছে সংকুচিত। সম্মুখে চিপার রাস্তায় মানুষ ঢোকবার জো নেই। বাঁদিকে খোলা একখানা রাস্তা। অদূর থেকে ভেসে আসছে জলপ্রপাতের বিকট গর্জন। কিশোরী মনে দোলা লাগলো এহেন শব্দে। তার অবচেতন মন ধরেই নিয়েছে আহি এ পথে এগিয়েছে। অতঃপর ভীতু কিশোরী কোনোরকম কালবিলম্ব না করে খাপা খাপা কদম বাড়ালো সে পথে। ছোট একখানা সরু রাস্তা, গা বাঁকিয়ে ঢুকতে হয় সে পথে। চিকন চাকন পাতলা গায়ের গরম হওয়ায় মাহি অনায়াসে ঢুকে গেল সে পথে। এতক্ষণে অন্ধকার ছাপিয়ে হুট করে আকাশে খোলা আলো পেলে কুঁচকে গিয়েছে কিশোরীর চশমা পরা মায়াবী চোখ দুটো। সে তৎক্ষণাৎ এক হাতে আড়াল করলো দৃষ্টি। সরু দৃষ্টে টুকটুক করে সম্মুখে তাকাতেই শব্দ হলো মাহি। সম্মুখে নৈসর্গিক দৃশ্য দেখে জুড়িয়ে গিয়েছে তার তন্মন। চারিদিকে সবুজ আবহাওয়া, মাথার ওপর কালো মেঘের আকাশ, পায়ের নিচে হলদেটে সবুজ রঙা পাথর, যার ফাঁকফোকর দিয়ে গড়াচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি। মুহূর্তেই ঠোঁটের কোণে এক ঝলক পরিতুষ্ট ছাপ ফুটল মাহির। ধীরে ধীরে গাল ভরে গেল আত্মতৃপ্তির হাসিতে। ভীতু মেয়ে এখন আর ভয় করছে না। সে কি সুন্দর প্রজাপতির মতো দুহাত ছড়িয়ে দিয়েছে দুপাশে। চোখ দুটো বুঝে লম্বা এক নিঃশ্বাস টানতে অচানক কিশোরীর কর্ণঘরে ভেসে এলো কারো মৃদু গোঙানির শব্দ। তক্ষুনি চোখ খুলল মাহি। বনে চিন্তায় অস্থির হয়ে কদম ছোটালো শব্দের উৎসের দিকে। অদূরে বিশালাকার পাথর দুটোর ফাঁক থেকে ভেসে আছে গোঙানির শব্দ। ভীতু কিশোরীর অদক্ষ কদম বারবার হোঁচট খেয়েও এগোচ্ছে সেদিকে। ধীরে ধীরে পায়ের গতি কমালো মাহি। ভয়ে ঠান্ডা হয়েছে তার সম্পূর্ণ বদন। কণ্ঠায় নেমেছে সূক্ষ্মতা। জিভে সিক্ত ডগা ঠেলে শুকনো অধর ভেজাচ্ছে কিশোরী। কাঁপা কাঁপা বদনে পাথরে ফাঁকের কাছে কদমে থামিয়ে মাথাটা আলতো করে বাঁকিয়ে উকি দিল মাহি। তবে পরক্ষণেই ভয়ে জমে গেল বেচারি। কণ্ঠ রুদ্ধ হয়ে গেল চিরচেনা ভীতু স্বভাবের জন্য। সর্বাঙ্গ জুড়ে বয়ে গেল ভয়াতুর ঝঙ্কার। পাথরের ফাঁকে দাঁড়িয়ে আছে এক বলিষ্ঠ পুরুষ। গায়ে কালো রঙা হুডি, তার হাতে একখানা ধারালো চাকু। তা দিয়েই সে অনবরত এলোপাথারি আঘাত করে যাচ্ছে সম্মুখে নিষ্প্রাণ আকারে পড়ে থাকা এক মধ্যবয়স্ক লোকের বুক বরাবর। লহুতে একাকার আহতের শরীর, চোখ দুটো বন্ধ, নিঃশ্বাস নেই লোকটার। তবুও নির্দয় মানব কেমন উন্মাদের ন্যায় এলোপাথারি আঘাত করে যাচ্ছে তাকে। ভয়ার্ত মাহি প্রতিক্রিয়া শূন্য। হাত পা অনবরত কাঁপছে তার। কাঁপা কাঁপা পা দুটো টলতে টলতে হুট করে ভেঙে পড়লো কেমন। পাথরের গায়ে কিশোরীর ক্ষুদ্রকায় দেহখানা পড়তেই ধপ করে শব্দ হলো। সে শব্দে হাত থামলো নির্দয় মানবের। মুহূর্ত পায়ে সে আচানক ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। তার সম্পূর্ণ মুখ ঢেকে আছে পাতলা সফেদ রঙা ফুল মাস্কে। সে যেন এক ভয়ানক অশরীর। মাথার ওপর হুড ফেলে রাখা, মাস্কের আড়ালে লুকিয়ে থাকা একজোড়া বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ বাদামির দৃষ্টি ছোট্ট কিশোরীর পানে পড়তেই টানা টানা ললাটে বিরক্ত ভাঁজ পড়ল যুবকের। শরীর ঘুরল কিশোরীর পানে। রক্তে ভেজে হাত দুটো থেকে এখনো চুইয়ে পড়ছে লহু। যুবক আলগোছে ঘাড় কাত করে তাকালো মাহির পানে। ভয়ার্ত মাহি তক্ষুনি পেছাতে লাগলো শরীর। যুবক তাকিয়ে রইল এক দৃষ্টে। মাস্কের আড়ালে তার দৃষ্টি অনুভূতি শূন্য। হাতটা নিষ্পিস করছে মেয়েটাকে এক্ষুনি মেরে ফেলতে। সে কদম বাড়ায় সম্মুখে। ভয়ার্ত মাহি তক্ষুনি দুহাত ভর দিয়ে উঠে দাঁড়ায় কোনো রকম। টলমল কদমে ছুটে জলপ্রপাতের কাছে। এদিকে যুবক নিরুত্তাপ। তার কদমে ব্যস্ততা নেই। হাতে থাকা চাকুটা উল্টে পাল্টে দেখছে সে। ছুটন্ত কিশোরীর পদযুগল হুট করে থেমে গেল সম্মুখে গিয়ে। সামনে পালানোর রাস্তা নেই, আছে কেবল পড়ন্ত ঝর্ণা। এখান থেকে লাফ দিয়ে পাথরের হাত থেকে বেঁচে ফিরতে পারলেও সাঁতার না জানার অপরাধে প্রাণ যাবে নিশ্চয়। ভীতু কিশোরী পা থামায় তক্ষুনি। শুকনো ফাঁকা ঢোক গিলছে মেয়েটা। পেছনে তাকানোর সাহস জোগাতে অপারগ সে। ভয়ানক লোকটা নিঃসন্দেহে এতক্ষণ তার পাশে এসে দাঁড়িয়েছে। বোকা কিশোরীর মস্তিষ্করা হুট করে কার্যক্ষমতা কমিয়ে দিয়েছে। শরীর
ছড়িয়েছে নিস্পৃহতা, কাঁধ দুটোতে ভর করেছে পরম ক্লান্তি। মানবী নিজেকে বাঁচানোর বৃথা প্রয়াসকে তক্ষুনি লাফ দিল সম্মুখের জলপ্রপাতের সঙ্গে। পেছনে দাঁড়িয়ে থাকা রূঢ় মানব কেমন দৃষ্টি কুচকে দেখলো সবটা। সে নিরুত্তাপ, চোখে মুখে এক আকাশসম তিতিবিরক্ততা লেপ্টে 2 কদম এগিয়ে এসে নিচে উঁকি দিতেই দেখলো কিশোরী ডুবে যাওয়ার পথে। যুবক বিরক্ত হলো, পিয়ার্সিং করা ভ্রুযুগল কুচকে দাঁত কেচে আওড়ালো, হোয়াট দ্য ফাক। মেয়েটা তার কর্মকাণ্ডের একমাত্র প্রত্যক্ষদর্শী। এ কি আর অত সহজে ছেড়ে দেওয়া যায়? যুবক তক্ষুনি দাঁতে দাঁত পিষে লাফ দিল জলপ্রপাতের নিচে। দূরদর্শী অ্যাথলেটিকের ন্যায় শরীর বাঁকিয়ে লাফ দিয়েছে যুবক। হাত থেকে চাকুটা পড়ে গিয়েছে কোথাও যেন। বড্ড উঁচু থেকে লাফ দেয় তৎক্ষণাৎ শরীরটা শীতল পানির গভীরতায় তলিয়ে গেল যুবকের। তবুও সে সাঁতরে উঠে আসতে চাইল ওপরে। তবে এরই মধ্যে সে পরখ করলো পাশ থেকে কিশোরীর নিস্তেজ দেহ পানির গভীরতায় তলিয়ে যাচ্ছে। খোলা চুলগুলো ভাসছে একদিকে এদিক ওদিক, হাত দুটো ওপরে ওঠার চেষ্টায় এখনো মত্ত। কিশোরীর ডুবন্ত শরীর দেখে আচমকা সেদিকে হাত বাড়ায় যুবক। এক শক্ত থাবায় তক্ষুনি আঁকড়ে ধরে ডুবন্ত কিশোরীর ডান হাত। অতঃপর এক হ্যাঁচকা টানে মেয়েটার নিস্তেজ শরীরটা নিজের দিকে টেনে এনে পানির ওপরে মাথা তুলে যুবক। অচেতন নিষ্পৃহ কিশোরীর ঠান্ডা শরীরটা নিজের বুকের সঙ্গে লেপটে রেখে বাদামি চোখ দুটোর মালিক আচমকা প্রশ্ন ছুড়ল, হু আর ইউ পিচ্ছি? আজকের এপিসোডটা এতটাই রাখলাম। খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।